আমাদের আজকের গল্প স্বপ্নের হাতছানি। কলমে ছবি ব্যানার্জি। মনমোহনের সব কথা শোনার পর সুমিত্রা বলল, আমি পরিষ্কার বলে দিলাম, এ বিয়েতে আমার একদম মত নেই। চিরটা কাল এই অজ গ্রামে আমার জীবনটা কাটালাম বলে মেয়ে দুটোও কাটাবে। তাছাড়া তোমার বিয়ের এত তাড়া কিসের? মুহূর্ত সবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, এর মধ্যেই তুমি বিয়ের কথা ভাবছো কি করে? মনমোহন বলল, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো সুমি। কথায় আছে, বাড়া ভাত আর যাচাপাত্রকে অবহেলা করলে পরে পস্তাতে হয়। বিয়েটা গ্রামে হলেও ছেলে তো কলকাতায় মোটা মাইনের চাকরি করে। তাছাড়া গ্রামটা বর্ধমান শহর থেকে মাইল চারেক ভিতরে। আজকাল প্রায় সব গ্রামেই শহরের সব রকম সুযোগ সুবিধা থাকে। আর দেখতে এলে যে বিয়েটা হবে তার কি ঠিক আছে? সুমিত্রা বলল, আমারও তো সেখানেই সন্দেহ। এখনকার যুগের ছেলে হয়ে সে গ্রামের গরিব ঘরের মেয়েকে দেখতে আসছে বিয়ের উদ্দেশ্যেই তো। তাও মেয়ের যদি নিদেন গ্র্যাজুয়েট ডিগ্রিটাও থাকতো, শুধু মেয়ে সুন্দরী শুনেই। আহা, সে তো তার বাবা মা ঠাকুমার ইচ্ছেতেই আসছে। ঠাকুরমার বয়স হয়েছে, আর বাবা মা দুজনেই একরকম অসুস্থ। বাইরের কাজের লোকের অভাব নেই, তাদের হাতেই একরকম সংসারটা চলছে। শহরের মেয়ে বিয়ে করলে সে তো গ্রামে আর থাকতে চাইবে না, এত দায়িত্বও নিতে চাইবে না। এখন তো শুধু তুমি আর আমির যুগ। গ্রামের অল্প শিক্ষিতা গরিবের মেয়ে বিয়ে করলে সে অনুগত থাকবে। আমরা যখন মেয়েকে আর পড়াতেই পারবো না, তখন এখন থেকেই বিয়ের চেষ্টা করা ভালো নয়? সুমিত্রা বলল, ও তাহলে বিয়েটা যদি করে তাহলে বাবা মা ঠাকুমার জন্যই করবে? ছেলের নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে বলে কিচ্ছু নেই? এমন ছেলে তো রামায়ণ মহাভারতের যুগে জন্মায় গো। অমন সুখের বিয়ের আমার দরকার নেই। এ বিয়ে আমি দেব না। এই ছেলের পিছনে নির্ঘাত কোনো কিন্তু আছে। মনমোহন বলল, তুমি তো এত অবুঝ কখনো ছিলে না সুমি। মোহর হায়ার সেকেন্ডারি পাশ করলে কি ওকে শহরে যাতায়াত করে পড়ানোর ক্ষমতা আমাদের আছে? মফস্বল শহরের তো 7-8 বছর ঘর ভাড়া করেছিলাম। সেই সময় কি অবস্থায় ছিলাম তুমি তো সব জানো। মাসের পর মাস ঘর ভাড়া দিতে পারিনি। কোনো রকমে এক তরকারি ভাত খেয়ে জীবন ধারণ করেছি। অনিশ্চিত রোজগার ছিল। সেই দুর্দিনে আমার এক পরিচিত একজন আমাকে নিশ্চিত মোটা ভাত কাপড়ের ব্যবস্থা আর এই বাসস্থানের সন্ধান দিল। এই গ্রামের ধনী চক্রবর্তী পরিবারে নিত্য রাধা গোবিন্দ পুজোর সেবাইতের কাজ পেলাম। সঙ্গে কিছু জমি আর 2টো পুকুরের অংশ দেবোত্তর সম্পত্তি হিসেবে পেলাম। ওনাদের আনুকূল্যে প্রায় জলের দরেই জরাজীর্ণ পাকা বাড়িটাও কিনতে পারলাম। বাড়িটা কিনতে গিয়ে তোমার যেটুকু গয়না ছিল সবটাই তো চলে গেল। বাড়িতে ঢোকার আগে বাড়িটা মোটামুটি মেরামত করে রং করে সেই যে ঢুকলাম, তারপরে আর এত কটা বছরে আর কলি ফেরাতে পারিনি। সঞ্চয়ের সামান্য টাকাটুকু ভাঙতে পারিনি, শুধু 2 মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। সেই সঞ্চয় দিয়েও কি মোহরের এত ভালো ঘর বরে বিয়ে দিতে পারতাম? সব বাবা মাই তো সন্তানের ভবিষ্যৎ আর সুখী জীবন কামনা করে। তুমি চাও না? শুধুমাত্র ঘটকের কথায় আমি বিয়ে দেব ভাবছো কেন? আমি নিজে গিয়ে সব দেখে আসব, ছেলের খোঁজ খবর নিয়ে আসব। ছেলে তার বাবা মা পরিবারের জন্য ভাববে, এটাই তো স্বাভাবিক। তুমি আগে থেকে খারাপ ধারণা কেন করছো? আমার মোহরকে ছেলের পছন্দ না হলে সে বাবা মা ঠাকুমার কথায় বিয়ে করতে রাজি বা হবে কেন? তাছাড়া মোহরেরও তো একটা মতামত আছে। সুমিত্রা বলল, মোহর চোখ কান বন্ধ করে তোমাকে বিশ্বাস করে। ও তোমার মতের বিরুদ্ধে যাবে না, এটা তুমি খুব ভালো করেই জানো। আমিও তো সংসারের খরচ বাঁচিয়ে তিল তিল করে কিছু সঞ্চয় করেছি। তুমি আমার একটা কথা শোনো, মোহর আমাদের সঞ্চয়ের টাকায় অন্তত গ্র্যাজুয়েশনটা করুক। মনমোহন বলল, আমিও কখনো তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করি না, এটা তুমিও খুব ভালো করেই জানো। তুমি না চাইলে আমি ঘটককে নিষেধ করে দেব, তবে সুযোগ বারবার আসে না। তাছাড়া আমার সেবাইতের কাজটাও তো অনিশ্চিত। শরীর গড়বড় করলে জমি পুকুর মাসোয়ারা সব চলে যাবে। মোহর তোমার কথায় গ্র্যাজুয়েশন করলেই কি সব সমস্যা চলে যাবে? আমরা না হয় সঞ্চয়ের টাকায় ছোট মেয়ে টিকলিকে লেখাপড়া শেখাবো। ও তো আর কয়েক মাস পর মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রায় পিঠোপিঠি 2 মেয়ে। একটা মেয়ের ভালো বিয়ে হলে খানিকটা তো নিশ্চিন্ত হতে পারতাম। তুমি ভেবে বলো কি করবে? মেয়ে পছন্দ হলে একরকম বিনা পয়সাতেই বিয়েটা হবে। এটা কি কম ভাগ্যের ব্যাপার? সুমিত্রা বলল, আর ভাবাভাবির কিছু নেই।
তোমার মিষ্টি কথা আর যুক্তির কাছে আমি হেরে চিরকালই হার মেনে এসেছি। একটু মেজাজ গরম করে ঝগড়াঝাটি করলে তবু দুটো কথা বলতে পারতাম। যাকগে, তুমি ওদের আসতে বলো, আর কজন আসবে জেনে নিও। মনমোহন বলল, তুমি মন থেকে বলছো তো? আর তেল দিতে হবে না? মনমোহন বলল, ছেলে নিজের গাড়ি নিয়ে একাই আসবে। মোহরকে ছেলের পছন্দ হলে তোমার আর মেয়ের এই বিয়েতে মত থাকলে তবে আমি নিজে ওদের বাড়ি গিয়ে সব খোঁজ খবর নিয়ে আসব। সুমিত্রা বলল, ও মা, সে কি গো, ছেলের বাবা মা আসবেন না? ওনারা হয়তো ছেলের পছন্দ হলে আসবেন, একসঙ্গেই তো আসতে পারতেন। ছেলের কি বন্ধু টন্ধুও নেই? দেখো বাবু, আমি তোমার কথায় রাজি হলাম বটে, তুমি কিন্তু ভালো করে খোঁজ খবর না নিয়ে কথা দিয়ে বসো না। তুমি যা ভালো ভালো মানুষ, দুটো মিষ্টি কথা বললেই গলে যাও। দিদির বিয়ের খবরে টিকলির আনন্দ সবচেয়ে বেশি। তাদের এই ছোট্ট বাড়িটি নিশ্চয়ই আলোয় আলোয় সেজে উঠবে। দিদির বিয়ের কেনাকাটা নিয়ে মা খুব ব্যস্ত হয়ে পড়বে। তখন মা তার পড়াশোনা নিয়ে আর বকাবকিও করবে না। বিয়ে উপলক্ষে তার নতুন ঝলমলে পোশাক হবে। এতদিন অন্যের বাড়িতে তারা ভোজ খেয়ে এসেছে, এবার তাদের নিজেদের বাড়িতেই ভোজ হবে। দুদিন আগে থেকেই বাড়ির উঠোনে ভিয়েন বসবে। তাদের আত্মীয় স্বজন অনেক আছে, শুধুমাত্র তারা গরিব বলে কেউ যোগাযোগ রাখে না। তারা এলে তাদের এই বাড়িটা একদম বিয়ে বাড়ি মনে হতো। কেউ হয়তো আসবে না, না আসুক, পাড়া প্রতিবেশীরা তো আসবে, তার আর দিদির বন্ধুরা তো আসবে। তখন কটা দিন শুধু মজা আর মজা। রাতে দিদিভাইয়ের পাশে শুয়ে দিদিভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল, এই দিদিভাই, তোর আনন্দ হচ্ছে না কেন? আনন্দ হবে কেন? টিকলি বলল, বারে, তোর বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে বলে আনন্দ হচ্ছে না? মোহর বলল, দূর বোকা, দেখতে এলে কি বিয়ে হয়? বাবা বলেছে ওরা যতই বড় লোক হোক আমার পছন্দ না হলে বিয়ে দেবে না। জানিস টিকলি, আমার বড়লোক ঘরে বিয়ে করার একটু ইচ্ছে নেই। টিকলি বলল, ছেলেটা দেখতে যদি খুব সুন্দর হয় তাহলেও বিয়ে করবি না? আসলে বড় লোকেরা খুব অহংকারী হয়, ওদের সঙ্গে আমাদের একেবারেই মেলে না। ওরা আমাদের পরিবারকে করুণার চোখে দেখবে। ওখানে বিয়ে হলে ওরা হয়তো আমাকে আর বাপের বাড়ি আসতেই দেবে না। টিকলি বলল, কেন, গরিব হওয়াটা কি অপরাধ? তুই বা কিসে কম? তোর মতো সুন্দরী, লেখাপড়ায় ভালো কটা মেয়ে আছে। মোহর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, লেখাপড়ায় ভালো হয়ে লাভটা কি হলো? বাবা আমাকে আর পড়াতে পারবে না বলেই তো বিয়েটা দিচ্ছে। টিকলি বলল, বাবা কি করবে বল, আমরা যে বড্ড গরিব। বাবা তোর সুখের জন্যই তো বিয়েটা দেবে। তোর এই বিয়েটা হলে আমার অন্তত লেখাপড়াটা হবে। আমি হয়তো স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু ওখানে বিয়েটা হলে তোর তো টাকা পয়সার দরকারই হবে না। বাবা মায়ের পাশে একজনের তো ভবিষ্যতে দাঁড়ানো দরকার। মোহর বলল, সেটা তো আমিও করতে পারতাম। আমিও তো ভেবেছিলাম আমি নিজের পায়ে দাঁড়ালে তোর বিয়েটা ধুমধাম করে দেব। টিকলি বলল, দেখ দিদি ভাই, গরিবরা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, কিন্তু কজনের স্বপ্ন সফল হয়? তোর কিন্তু এই স্বপ্ন সফল হবার একটা সুযোগ এসেছে। আমার মনে হয় এই সুযোগটা তোর নেওয়া উচিত। বেলা 3টের সময় মোহরদের বাড়ির সামনে যখন ঝকঝকে গাড়ি থেকে ছেলেটি নামলো, তখন মোহর তার ঘরের জানালা ধরে মোটামুটি সেজে দাঁড়িয়েছিল। ছেলেটির দিকে এক ঝলক তাকিয়ে দেখলো দামি পোশাকে রীতিমতো লম্বা সুদর্শন চেহারা। মোহর একটু হলেও মনে মনে নিশ্চিন্ত হলো। এই ছেলে ঘটকের কথা বিশ্বাস করে তাদের বাড়ি এসেছে। সকাল থেকে মা টিকলি দুটো ঘর বারান্দা ঝকঝকে করে সাজিয়ে গুছিয়ে রাখলেও বাড়ির ভিতর ঢুকলেই সে বুঝে যাবে গোটা বাড়ি ঘর জুড়ে দারিদ্রতা ছড়িয়ে আছে। এই বাড়ি তাদের কাছে স্বর্গ হলেও এই ছেলের কাছে আশাভঙ্গের কারণ হবে। তাকে সবাই সুন্দরী বললেও এই ছেলের ধারে কাছে যে সে যেতে পারবে না। তাকে নির্ঘাত এই ছেলে পছন্দ করবে না, না করলে মোহর সবচেয়ে খুশি হবে। বিয়ে যদি করতেই হয় তাহলে খুব সাধারণ ঘরেই সে বিয়ে করবে, দরকার হলে প্রাইভেটে বিয়ে পড়বে, তারপর চাকরির চেষ্টা করবে। এসব ভাবতে ভাবতেই বাবা এসে বলল, চল মা, ছেলের সঙ্গে এবার আলাপ পরিচয়টা করে নিবি। ছেলে খুব নম্র ভদ্র ছেলে, তোর মাকে আর আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। মোহর ঘর থেকে বেরিয়ে দেখলো ছেলেটি মায়ের সাজানো ঘরে না বসে বারান্দায় একটা প্লাস্টিকের চেয়ারে বসে টিকলির সঙ্গে গল্প করছে। মোহর যেতেই ছেলেটি নমস্কার করে বলল, আমি বিতান ভট্টাচার্য, আপনি নিশ্চয়ই মোহর? মোহর বলল, মোহর মুখার্জি।
আমি কি আপনার সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি? মনমোহন শশব্যস্তে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা ঘরে গিয়ে কথা বলো। মোহর, তুই বিতানকে তোর ঘরে নিয়ে যা। টিকলি, চেয়ার দুটো দিয়ে আয়। মোহর ঘরে এসে বলল, বলুন কি বলবেন? বিতান বলল, সেরকম বলার কিছুই নেই, শুধু জানতে চাইছি আপনার এই বিয়েতে মত আছে কিনা। আসলে আপনি বড্ড গম্ভীর হয়ে আছেন। মোহর বলল, আপনার মতটাই তো বড় কথা। আপনারা তো গ্রামের গরিব ঘরে সুন্দরী মেয়ে খুঁজছিলেন, আমার আগেও নিশ্চয়ই আরও মেয়ে দেখেছেন। বিতান বলল, হ্যাঁ তা অবশ্য দেখেছি, আপনাকে আমার পছন্দ হয়েছে বলেই আপনার মত জানতে চাইছি। মোহর বলল, এই সম্বন্ধটা ঘটক মারফত আমার বাবা ঠিক করেছে। আমার নিজের মত যদি জানতে চান তাহলে বলবো, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আমার মা বাবার আমাকে আর পড়ানোর ক্ষমতা নেই। তাই বিয়ে যদি করতেই হয় তাহলে আমাদের অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে খুব সাধারণ ঘরে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আমি বাবাকে বড্ড ভালোবাসি, তার ওপর আমার বিশ্বাস ও আস্থা আছে, তাই এক্ষেত্রে বাবার মতই আমার মত। বিধান বলল, আপনার স্পষ্ট কথায় খুশি হলাম। আমার ঠাম্মা বলেন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এর পরের ব্যাপারটা না হয় গুরুজনদের হাতেই ছেড়ে দেওয়া যাক। বিধান চলে যাওয়ার সময় মনমোহনকে বলল, মোহরকে আমার পছন্দ হয়েছে। মোহরের এই বিয়েতে যদি আপত্তি না থাকে তাহলে আমার বাবা মা আপনি কবে যেতে পারবেন জানতে চেয়েছে। আমি আগামীকাল আর পরশু বাড়িতে থাকব। মনমোহন একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তাহলে রবিবার যাওয়াই ভালো। হ্যাঁ গো, তুমি কি বলছো? সুমিত্রা তার স্বামীর হামলে পড়া ভাব দেখে মনে মনে রেগে গেলেও মুখে বলল, আমি আর কি বলবো, যাও ঘুরে এসো। বিতান চলে যাবার পর মনমোহন বলল, হ্যাঁ গো, ছেলেকে কেমন দেখলে? যাই বলো, ছেলের চেহারাখানা ভারী সুন্দর, আমার মোহরের সঙ্গে একেবারে রাজজটক হবে। অত বড় লোকের ছেলে, তার উপর ভালো চাকরি করে, কিন্তু অহংকারের চিহ্নটুকুও দেখলাম না। আমি তো ভাবলাম খাবার দাবার ছুঁয়ে দেখবেও না, কিন্তু দেখলে তোমার লুচি, আলুর দম, বেগুন ভাজা, পায়েস, মিষ্টি কেমন তৃপ্তি করে খেলো। সুমিত্রা বলল, তোমার এটাই দোষ, একটুতেই গলে যাও। কেন, বড় লোকরা কি অন্য গ্রহের মানুষ, না এসব খাবার অখাদ্য কিছু? শোনো, ওখানে গিয়ে খুব ভালো করে দেখে শুনে আসবে। আমার শুধু একটা ব্যাপারেই খটকা লাগছে, ছেলে আগে তোমাকে যেতে বলল কেন? ওর ঠাম্মার না হয় বয়স হয়েছে, কিন্তু ছেলের বাবা মা কবে দেখতে আসবেন? পছন্দের পর্বটা শেষ হলে তোমাকে এই যেতে বলাটাই যুক্তিসঙ্গত ছিল না? আর এই কথাটা তোমারই তো ছেলেকে জিজ্ঞেস করা উচিত ছিল। মনমোহন বলল, ওরা বিচক্ষণ মানুষ বলেই আমাকে আগে যেতে বলেছেন। তুমি একটা কথা বুঝতে পারছো না কেন? ওরা তো শুধু মেয়েকেই দেখবেন, ওদের তো আর কোনো দাবি দাওয়া নেই, বরং আমাদেরকেই অনেক কিছু জানার ও বোঝার আছে। তো আসল মানুষটাই তো আমার মোহর মাকে পছন্দ করে গেছে। সুমিত্রা বলল, তুমি তো বলেছিলে ছেলে বাপ অন্ত মা অন্ত প্রাণ, তার বাবা মায়ের যদি মেয়ে পছন্দ না হয়? না হলে না হবে। সুমিত্রা বলল, না, তুমি রাজ্যটক বলে গদগদ হচ্ছ দেখে বলছি। তুমি কিন্তু দেখে শুনে এসে ওনাদের আগেই এখানে আসার জন্য বলবে না। বলবো না, তোমাকে না হয় ওখান থেকে ফোন করে সব কিছু জানিয়ে আসার জন্য বলবো। সুমিত্রা বলল, না, তুমি ওখান থেকে ঘুরে এসে কলকাতায় ছেলের চাকরির জায়গায় যাবে। ওখানে ছেলে আদৌ চাকরি করে কিনা, তার স্বভাব চরিত্র কেমন, সব খোঁজ খবর নেবে। কিন্তু ঘটক যে বলল ছেলে কলকাতার ব্যাংকের অফিসার পদে চাকরি করে। সুমিত্রা বলল, সে ব্যাংকের কেরানি পদে চাকরি করলেও আমার আপত্তি নেই। বেশ, তুমি যা বলছো সেটাই করব। বুঝতেই পারছি তোমার এই বিয়েতে একেবারেই আগ্রহ নেই, সেটা স্পষ্ট করে বললে আমার যাওয়ার দরকার কি? সেটা বললে কি তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে? তুমি তো এখন থেকেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো। মেয়ে বড় লোকের ঘরে গিয়ে রাজরানীর মতো সুখে সংসার করবে, 5-7টা কাছের লোক তোমার মেয়ের হুকুম তালিম করবে। এসব ভেবেই তো আনন্দে তোমার মুখটা ঝলমল করছে। তুমি নিজে যেমন সৎ মানুষ, তেমনি সংসারের প্রতিটি মানুষকে সৎ ভাবো। আমি তোমার মতো স্বপ্নে গা ভাসিয়ে চলি না। মেয়ের ভালো ঘর বরে বিয়ে হলে আমিও আপত্তি করব কেন? আমার মায়ের মন তো, সেজন্যই এত কথা বলা। চাকরির খোঁজ না হয় না নিলাম, কিন্তু ছেলের স্বভাব চরিত্র কেমন জানবো কি করে? সে অফিসে এর ওর সঙ্গে কথা বললেই বোঝা যাবে। রাতে টিকলি মোহরকে জড়িয়ে ধরে বলল, এই দিদি, বিতানদাকে কেমন দেখলি রে? আমার তো খুব পছন্দ হয়েছে, একদম সিনেমার হিরোর মতো দেখতে।
তোকে আলাদা করে ডেকে নিয়ে কি কথা বললো রে? মোহর বলল, খুব পাকা হয়েছিস না, একদম বকবক করবি না। টিকলি বলল, বারে আমি কি এমন পাকা কথা বললাম? বিতানদা তো তার পছন্দের কথা বলেই গেল, তোর পছন্দ হয়নি? মোহর বলল, বাহ, এইটুকু সময়ের মধ্যে বিতানদা হয়ে গেল? এত বড় ছেলেটাকে কি নাম ধরে রাখবো? মোহর বলল, এখন থেকে এত লাফানোর কিছু নেই। শুধু ছেলে দেখলেই কি বিয়ে হয়ে যাবে ভাবছিস? ওর কথা শুনে যা বুঝলাম, ও বাবা মা আর ঠাম্মার কথাকে খুব গুরুত্ব দেয়। ওর বাবা মা যদি আমাকে পছন্দ না করেন? ও, তার মানে বিতানদাকেও তোর পছন্দ হয়েছে, তাই না? আমি বলছি, ওর বাবা মা তোকে পছন্দ হবেই হবে। তুইও কি কম সুন্দরী নাকি? এই দিদি ভাই শোন না, বিয়ের পর আমাকে দামি দামি গিফট দিবি তো? বিয়ের পর তোরা কোথায় হানিমুনে যাবি রে? দূর পাগলি, আমি কি রোজগার করি? আহা, বিতানদা তো রোজগার করে, বরের টাকা মানেই তো তোর টাকা। মোহর বলল, তুই অনেক দূর ভেবে ফেলেছিস, এবার ঘুমোতো। রবিবার মনমোহন বিতানদের বাড়ি পৌঁছালো বেলা 3টের সময়। বাড়িটা বহু প্রাচীন হলেও নিয়মিত যত্নের জন্য খুব প্রাচীনও লাগছে না। ওপর নিচে মিলিয়ে মনে হয় অগুন্তি ঘর। বিতানের ঠাম্মা বৃদ্ধা বিনাপানি দেবী ও বিতান তাকে আপ্যায়ন করে বিশাল একটা বৈঠকখানা ঘরে বসালো। বিনাপানি দেবী বললেন, আপনাকে আমি ডেকে পাঠিয়েছি মুখুজ্জে মশাই। আপনার সঙ্গে আমার সামনাসামনি বসে কিছু কথা বলার আছে। তার আগে আপনি কিছু মুখে দেন, তারপর ধীরে সুস্থে বলবো। মনমোহন বিনাপানি দেবীকে প্রণাম করে বলল, আমাকে আপনি তুমি করে বলতে পারেন, কিন্তু বিতানের বাবা মাকে তো দেখছি না। বিনাপানি দেবী বললেন, দাদু ভাই, তুই ওনার খাবারটা নিয়ে নিজে গিয়ে নিয়ে আয়। বিতান উঠে গেল, বললেন, সব বলবো বাবা, তার আগে বলো, আমার নাতিকে তোমাদের পছন্দ হয়েছে তো? মাসিমা, আমাদের পছন্দ অপছন্দের চেয়ে আপনাদের পছন্দ অপছন্দ জানাটা বেশি দরকার নয়। সত্যি বলতে আপনাদের মতো বড়লোকের ঘরে একজন সুপ্রতিষ্ঠিত সুদর্শন ছেলেকে জামাই হিসেবে পাওয়া তো আমাদের কাছে স্বপ্ন। আমাদের অবস্থা তো আপনার নাতি নিজের চোখেই দেখে এসেছে। বিনাপানি দেবী বললেন, বাবা, তুমি আমার ছেলে বৌমা এলো না কেন জিজ্ঞেস করেছিলে। আমি ওদের ঘরে গিয়ে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। ওদের অবস্থা দেখার পর আমি তোমাকে একটা অনুরোধ করব। মনমোহন বলল, আমি ঘটকের কাছে শুনেছি ওনারা দুজনেই অসুস্থ। তুমি শুধু অসুস্থই শুনেছ, কিন্তু ওরা দুজনেই একরকম শয্যাশায়ী। 5 বছর আগে আমার ছেলের কঠিন নার্ভের অসুখ ধরা পড়ে। আমার নাতি কলকাতা নিয়ে গিয়ে তার চিকিৎসাও করায়। প্রথম 1 বছর চিকিৎসায় বেশ ভালো ছিল, কিন্তু তারপর থেকে সে ক্রমশ অবনতির দিকেই চলছে। মাঝে মাঝে ভালো থাকলে বাড়িতেই হাঁটাচলা করে বেড়ায়। নাতি প্রতি 3 মাস অন্তর ছেলেকে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আনে। আর বৌমা বিরল ধরনের বাতে প্রায় পঙ্গু, সেও গাদা গাদা ওষুধের ওপর বেঁচে আছে। অথচ আমি 84 বছর বয়সও এখনও সক্ষম আছি। সবটাই আমার ভাগ্য বাবা। চলো, আমি ওদের সঙ্গে একবার আলাপ করিয়ে আনি। মনমোহন ওদের ঘরে গিয়ে দেখলো বিরাট ঘরের 2 দিকে 2টো খাটে বালিশ হেলান দিয়ে স্বামী স্ত্রী তার অপেক্ষায় বসে আছেন। বিতানের বাবা তিমির বাবু রোগ জীর্ণ হাড় সর্বস্ব, চেহারা দেখে মনে হচ্ছে তার মায়ের চেয়েও তিনি বৃদ্ধ। তিমির বাবু নমস্কার করে বললেন, আপনার আসার খবর পেয়েছি, নিজে গিয়ে অভ্যর্থনা করতে পারলাম বলে দুঃখিত। ওধার থেকে বিতানের মায়ের আবার বিরাট পৃথুলা চেহারা, মনে হচ্ছে গোটা খাট জুড়ে তেনার অবস্থান। তিনিও নমস্কার করে বললেন, আমি বিতানের মা বিমলা। আমার চেহারা দেখে আপনি নিশ্চয়ই চমকে গেছেন, কিন্তু বিশ্বাস করুন 6 বছর আগেও আমার এমন চেহারা ছিল না। বেশ রোগা ছিলাম, গোটা বাড়ি দাপিয়ে বেড়াতাম। এত রোগা শরীরেও জটিল বাতে ধরল। তারপরে চেহারাটা দিন দিন ফুলতে লাগলো। ছেলে ডাক্তার দেখানো ত্রুটি করে না, তার মধ্যে শরীরটা একটু ভালো থাকলে এখনও একটু আধটু হাঁটাচলা করতে পারি, তবে কতদিন করতে পারবো জানি না। মাস 3 আগে চেক আপ করানোর সময় আমাদের অবস্থা দেখে ডাক্তারবাবু ভিডিও কলে চিকিৎসার করার কথাই বলেছেন। সেই জন্যই ছেলের বিয়ে দেওয়ার জন্য এত তাড়া। মনমোহন বাবু বললেন, আপনারা বিশ্রাম করুন, আমি তাহলে আজ উঠি। বিমলা দেবী বললেন, আসল কথা তো কিছুই হলো না, আপনি আমার শাশুড়ি মার সঙ্গেই কথা বলুন। বিনাপানি দেবী বললেন, এসো বাবা, আমার ঘরে এসো। মনমোহন মনে মনে ভীষণই আশাহত হলো। তাহলে কি সুমিত্রার অনুমান ঠিক? 2টো অসুস্থ মানুষ আর একজন বৃদ্ধা মহিলার সেবা যত্ন করার জন্য
তার মতো গরিবের মেয়েকে বউ করে আনছে। বীণাপাণি দেবী মনে হয় তার মনের কথাটা পড়ে ফেলেছেন। তিনি বললেন, বাবা তুমি কি ভাবছো এদের সেবা যত্ন করার জন্য আমি নাতির বিয়ে দিচ্ছি? তা কিন্তু নয় বাবা, আমার ছেলে বৌমাকে সেবা যত্ন করার দুজন নির্দিষ্ট লোক আছে। আমার নিরামিষ রান্নার দেখাশোনার জন্য সবসময়ের একটা মেয়ে আছে, আমিষ রান্নার জন্য একটা উড়ে বামুন আছে, তাকে সাহায্যের জন্য সবসময়ের একটা মেয়ে আছে। এছাড়া দুজন বাইরের কাজের লোক, একজন বাজার সরকার, বাগানের জন্য বাঁধা মালি আছে। এছাড়াও আমাদের জমি জায়গা দেখাশোনার জন্য দুজন বাঁধা লোক আছে। এরা সবাই এই বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে। তোমার মেয়ে শুধু এদের সবাইকে পরিচালনা করবে, জমির ফসল বিক্রির টাকা বুঝে নেবে। এছাড়া তাকে কুটো ভেঙে দুটো করতে হবে না। তোমার ফেরার তাড়া না থাকলে গোটা বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাতাম। তবু যাওয়ার আগে একবার আমাদের রাধা গোবিন্দর মন্দিরে প্রণাম করে যেও। মনমোহন মনে মনে লজ্জিত হয়ে বলল, আপনি আমাকে কিছু বলবেন বলেছিলেন। বীণাপাণি দেবী বললেন, বলতে ঠিক সাহস পাচ্ছি না বাবা। তুমি যেভাবে মুখ অন্ধকার করে আমার ছেলে বৌমার ঘর থেকে বেরিয়ে এলে। মনমোহন বলল, আসলে ওনাদের দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল মাসিমা। আচ্ছা মাসিমা, বিতান মাসে কবার বাড়ি আসে? আমার নাতির ব্যাংকে একদিন অফ ডে থাকে। ও প্রতি শুক্রবার অফিস করে নিজে গাড়ি চালিয়ে রাত 8টা নাগাদ বাড়ি আসে। শনি রবিবার থেকে সোমবার সকালে চলে যায়। আমার নাতি বলে বলছি না বাবা, ওর মতো ছেলে লাখে একটা মেলে। ওর নরম সরম চেহারার মতোই মনটাও বড্ড নরম আর মায়াবী। মা বাবা ঠাম্মার ওপর ওর অগাধ টান। সে তো বিয়ে করতেই রাজি ছিল না, আমাদের চাপাচাপিতেই মেয়ে দেখতে যেত। কিন্তু এটা অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত এগোতো না। মনমোহন বাবু বললেন, তাহলে কি বিতান শুধুমাত্র আপনাদের কথায় বিয়েতে রাজি হয়েছে? না বাবা, আমি নিজে নাতিকে জিজ্ঞাসা করেছিলাম ওর কোনো পছন্দের মেয়ে আছে কিনা। থাকলে আমরা তো সানন্দে রাজি হতাম। অনেক মেয়ে দেখার পর একমাত্র তোমার মেয়েকে ওর পছন্দ করেছে। হ্যাঁ, এটা ঠিক, আমার বৌমা ছেলেকে সংসারী করার জন্য কাদাকাটি করত। আমিও মনে প্রাণে চাইতাম নাতিকে সংসারী করতে। এতদিন ধরে আমি সংসারে সব কিছু পরিচালনা করে এসেছি। অবশ্য আমার আরও একটা নাতি আছে। সে আমার নিজের নাতি না হলেও নিজের নাতির চেয়ে কোনো অংশে কম নয়। খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়ে আমাদের কাছে মানুষ হয়েছে। সে এখন এই পরিবারের একরকম অপরিহার্য। সে এখন বাড়ি নেই, তার সঙ্গে পরে তোমাকে পরিচয় করিয়ে দেব। আমার দাদু ভাইয়ের বিয়ে দিয়ে তারও বিয়েটা দেওয়ার ইচ্ছা আছে। আমারও তো বয়স হচ্ছে, তাই আমি চাইছি এই পরিচালনার দায়িত্বটা আমি নাতবউয়ের হাতেই তুলে দেব। ওকে আমি হাতে ধরে সব শিখিয়ে পড়িয়ে দেব। তোমার মেয়ে এই বাড়িতে সর্বের সর্বা হয়ে থাকবে। তুমি আমার নাতির সম্বন্ধে, তার চাকরির সম্বন্ধে সব খোঁজ খবর নিতে পারো। আর একটা কথা, আমাদের কখনো না কিছু ভেবো না। এই বিয়েটা হলে তোমরাও আমাদের আত্মীয় কুটুম হবে। তোমার মেয়ে তার ইচ্ছে মতো বাপের বাড়ি যাবে, তোমরাও যখন ইচ্ছে হবে আসবে। বাবার সংসারে টাকার খুব দরকার, এটা যেমন ঠিক, তেমনি শরীর অশক্ত হলে টাকা পয়সা বলো আর ধন সম্পত্তি বলো কোনো কাজে আসে না। মানুষের প্রয়োজন তখন খুব সীমিত হয়ে যায়। তখন শুধু দরকার সন্তানের একটু সান্নিধ্য আর ভালোবাসা। এতক্ষণে মনমোহনের মনের গুমট ভাবটা কেটে গেল। সত্যি তো, এই বাড়িতে কাজের লোকজনের সংখ্যা বাড়ির সদস্যদের থেকে ঢের বেশি। তার ওপর বীণাপাণি দেবীর কথা শুনে মনে যেটুকু দ্বিধাসংকোচ ছিল সেটাও কেটে গেল। ভদ্রমহিলার এই বয়সে ব্যক্তিত্ব দেখবার মতো। সে বেশ খুশি মনে বলল, এবার আপনি নিঃসংকোচে আমাকে যা বলবেন বলেছিলেন বলুন। বীণাপাণি দেবী একটু চুপ করে থেকে বললেন, তুমি তো আমার ছেলে বৌমাকে দেখলে বাবা। ওদের অসুস্থতা আর আমার বয়সের কথা বিবেচনা করে যদি তোমরা সবাই মেয়েকে নিয়ে একটা রবিবার দেখে এখানে আসো, তাহলে আমার ছেলে বৌমা আর আমি তোমার মেয়েকে একবার দেখতাম। যদিও আমার নাতির পছন্দই আমাদের কাছে শেষ কথা। এটা আমার ইচ্ছার চেয়েও বেশি আমার ছেলে বৌমার ইচ্ছা। তোমরা যেদিন আসবে সেদিন আমার নাতি গাড়ি পাঠিয়ে দেবে, আবার পৌঁছেও দিয়ে আসবে। এতে তোমাদের কোনো অসম্মান হবে না। তাছাড়া তোমার মেয়েও তার হবু শ্বশুরবাড়ি নিজে এসে দেখে যাবে, সবার সঙ্গে আলাপ পরিচয়টাও হয়ে যাবে। আসলে আমার ছেলে বৌমা যাওয়ার মতো অবস্থায় থাকলে তোমাকে এত অনুরোধ করতাম না। মনমোহন এমন একটা প্রস্তাবের জন্য তৈরি ছিল না। সে প্রথমেই হকচকিয়ে গেল। মেয়ে তুলে নিয়ে এসে বাড়ির সবাইকে দেখাতে হবে, এ কথা শুনলে সুমিত্রা কি বলবে? আবার হয়তো তার নির্বুদ্ধিতার জন্য দুটো মিষ্টি মিষ্টিও কথা শোনাবে। তার নিজেরও তো কেমন কেমন লাগছে।
যদিও বীণাপাণি দেবীর কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে, কিন্তু সুমিত্রাকে কি সে বোঝাতে পারবে? এমনিতেই সুমিত্রা তাকে একটা নির্বোধ মানুষ বলেই ভাবে, তার নাকি কোনো বাস্তব বুদ্ধি নেই। এই বিশাল বাড়ির দুটো ঘর দেখেই সে বুঝেছে এই গোটা বাড়িটাই বিত্ত বৈভবের ছড়াছড়ি। এত বড় লোক, তবু মানুষগুলো ভারী নিরহংকার। তাহলে এতটা এগিয়ে এসে স্বপ্নটাকে স্বপ্নই থেকে যাবে? বীণাপাণি দেবী বললেন, আমি কি তোমাকে খুব চিন্তায় ফেললাম বাবা? মনমোহন অপ্রস্তুত হয়ে বলল, আসলে বাড়ির সবার মতামত না নিয়ে কি বলবো বুঝতে পারছি না। তুমি মতামত নিয়ে জানিও বাবা, এর মধ্যে নাতির সম্বন্ধে খোঁজ খবর নিতে পারো। বাড়ি গিয়ে বরং আমার প্রস্তাবটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আর যাওয়ার আগে আমার নাতির অফিসের ঠিকানাটা নিয়ে যাও। মনমোহন বাড়ি ফিরতেই সুমিত্রা বলল, হ্যাঁ গো, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ওদের এখানে আসার জন্য বলে আসনি তো? কি গো, এমন থম মেরে বসে রইলে যে? মনমোহন গোটা রাস্তাটা সুমিত্রাকে কিভাবে রাজি করাবে ভাবতে ভাবতেই এসেছে। মনে মনে কথাগুলো গুছিয়েও রেখেছিল, কিন্তু সুমিত্রার জেরার মুখে পড়ে সবটা কেমন তালগোল হয়ে গেল। বলল, বলবো বলবো, এত অস্থির হচ্ছ কেন? রাতে সবাই একসঙ্গে খেতে বসো, বলবো। সুমিত্রা বলল, রাতে খেতে ঢের দেরি আছে, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। কি এমন বলবে যে এতটা সময় নিচ্ছ? তুমি পোশাক ছেড়ে চা খেতে খেতে বলো। খবরটা ভালো না খারাপ সেটা তো বলবে। খবর আমার কাছে ভালো হলেই তো হবে না, তোমাদের মতামতের ওপর সেটা নির্ভর করবে। বেশ, তুমি চায়ের জল বসাও, আমি হাত মুখ ধুয়ে এসে সব বলছি। মোহর আর টিকলিকেও ডাকো। মনমোহন ধীরে সুস্থে ওদের আদর আপ্যায়নের কথা থেকে বিতানের বাবা মার অসুস্থতার কথা, তার বৃদ্ধা ঠাকুমার নিপুণভাবে সংসার পরিচালনার কথা সবটা গুছিয়ে বলল। সুমিত্রা বলল, তুমি তো আসল কথাটাই বলছো না। ওদের এই বিয়েতে আগ্রহ কতটা? ওদের বাড়িঘর কেমন দেখলে? মনমোহন বলল, বাড়ি তো পেল্লায় বাড়ি, বিরাট চওড়া দালান, ফুটবল খেলার মতো মস্ত বাঁধানো উঠোন, বাড়ির পিছনে মস্ত বাগান, ঠাকুর বাড়ি, সব মিলিয়ে সে এক এলাহি ব্যাপার। যদিও বাড়ির ভিতরে সবটা আমি দেখিনি। ছেলের বাবা মা অসুস্থ হলেও বিতানের 84 বছরের ঠাম্মা কিন্তু যথেষ্ট সক্ষম ও বুদ্ধিমতী মহিলা। তিনি নিজে আমাকে ছেলের ব্যাপারে সব রকম খোঁজখবর নিতে বলেছেন। সুমিত্রা সব শুনে বলল, ও তাহলে এই বিয়েটা শুধুমাত্র অসুস্থ বাবা মার বৃদ্ধা ঠাকুমাকে দেখভাল করার জন্যই হবে তো? আমি আগেই জানতাম। মনমোহন বলল, আহা, আমার পুরো কথাটা তো আগে শোনো। আমারও প্রথমটা সেরকম মনে হয়েছিল, আসলে কিন্তু সেরকমটা নয়। ওদের বাড়ির লোকের চেয়ে কাজের লোকজন বেশি। শুধুমাত্র বিতানের বাবা মার সেবা যত্নের জন্য দুটো নির্দিষ্ট লোক আছে। এরপর রান্না করার লোক থেকে আরম্ভ করে কাজের লোক, মালি, বাজার, সরকার, এসব মিলিয়ে 7-8 জন লোক তো হবেই। বিতানের ঠাম্মা বলেছেন, তোমার মেয়ে বিয়ে হয়ে এসে এই বাড়িতে সর্বের সর্বা হয়ে থাকবে। সে শুধু হুকুম করে সংসারটা পরিচালনা করবে। আর এটাও উনি জানালেন তার নাতি প্রতি সপ্তাহে 3 রাত্রি 2 দিন বাড়ি আসে। সুমিত্রা বলল, সবই তো ঠিক আছে, তাহলে তুমি অমন শুকনো মুখে বাড়ি ফিরে এলে কেন? ছেলের মেয়ের পছন্দ হয়েছে এটা তো নিজের মুখেই বলে গেল। আর ওনার অসুস্থ শরীরে মেয়েকে নিশ্চয়ই দেখতে আসবেন না। তুমি বরং 2-4 দিনের মধ্যেই কলকাতা গিয়ে ছেলের অফিসে গিয়ে একবার খোঁজ খবর নিয়ে এসো। এখন আমার মনে হচ্ছে ঘটক যা বলেছে সব ঠিক। বিতানের ঠাম্মা বিয়ের দিন ঠিক করার আগে কিছু কথা বলেছেন। কি গো, কিছু বলছো না যে? তোমার তো আনন্দে লাফানোর কথা। মনমোহন বলল, বীণাপাণি দেবী আমাকে আরও একটা কথা বলেছেন। উনি মোহরকে নিয়ে আমাদের সবাইকে ওদের বাড়ি যাওয়ার অনুরোধ করেছেন। ওনারা যেহেতু অসুস্থতার কারণে মেয়েকে দেখতে আসতে পারবেন না, তাই আমরা যেন মেয়েকে বিয়ের আগে একবার দেখিয়ে নিয়ে আসি। আমরা রাজি থাকলে ওনারা গাড়ি করে আমাদের নিয়ে যাবেন, আবার পৌঁছেও দেবেন। সুমিত্রা বলল, আমি আগে শুনতে চাই তুমি কি বলেছ। আমি তোমাদের মতামত নিয়ে জানাবো বলেছি। তুমি পরিষ্কার জানিয়ে দাও, আমরা মেয়ে ঘাড়ে নিয়ে দেখাতে যেতে পারবো না। আমরা গরিব বলে ভিখিরি নাকি? নাকি আমাদের আত্মসম্মান থাকতে নেই? কোনো বড় লোকের মেয়ের সঙ্গে সম্বন্ধ হলে ওনারা এই প্রস্তাবটা কি দিতে পারতেন? এটা তো রীতিমতো অপমান করা। মনমোহন বলল, দেখো সুমিত্রা, ওনারা সুস্থ থাকলে অনুরোধটা করতেন না। এখানে মান অপমানের প্রশ্ন আসছে কি করে? মোহর তোরও কি এটাই মত? মোহর বলল, বাবা, মানবিক দিক বিচার করলে ওনারা অন্যায় কিছু বলেননি। সুমিত্রা ফুঁসে উঠে বলল, ন্যায় অন্যায় আমি তোর কাছে শিখব না। যেমন বাবা তেমনি তার মেয়ে, বড়লোক শুনেই হামলে পড়া। এত
এরপর ওখানে গেলে ওরা যদি তোকে কোনো কারণে অপছন্দ করে, সেটা ভালো লাগবে তো? চিরকাল ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে আসার রেওয়াজ চলে আসছে, ওরা এসে যদি মেয়ে পছন্দ না করে সেটা মেনে নেওয়াই যায়। আচ্ছা একটা কথা বলো তো, মেয়েকে দেখিয়ে না আনলে ওনারা বিয়েটা কি দেবেন না? এটাই কি ওনাদের শর্ত? না, আমি সেটা জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করনি? নাকি সম্বন্ধটা হাতছাড়া হয়ে যাবে বলে করনি? মনমোহন বলল, এত কথার দরকার কি? তুমি এই বিয়েতে আর এগোতে চাইছো না, এটাই তো শেষ কথা। তাহলে আর শুধু শুধু কলকাতা গিয়ে কোনো লাভ নেই। সুমিত্রা বলল, তোমাদের যা ইচ্ছা করো, আমি আর এ ব্যাপারে একটাও কথা বলবো না। কদিন থেকেই বাড়ির থমথমে পরিবেশ থেকে সুমিত্রা একদিন থাকতে না পেরে সবাইকে শুনিয়ে শুনিয়ে আপন মনে গজগজ করে বলল, মানুষের স্বপ্ন দেখা ভালো, কিন্তু আকাশ কুসুম স্বপ্ন কখনো দেখতে নেই। আমি কি এমন অন্যায্য কথা বলেছি শুনি? নিজেদের মান সম্মান বিসর্জন দিয়ে তাদের বাড়ি গিয়ে মেয়ে দেখাতে হবে, আর না গেলে বিয়েটাই নাকি দেবে না? আর এটা বলেছি বলেই আমার দোষ? বাড়ি শুদ্ধ সবার এখন যন্ত্রের মতো চালচলন। আরে বাবা, মেয়ের বড়লোক ঘরে বিয়ে হলে আমার আনন্দ কিছু কম হতো? তাই বলে মান সম্মান বিসর্জন দিয়ে বিয়ে দিতে হবে? মোহর ঘর থেকে বেরিয়ে এসে বলল, মা বাবা তো তোমার কথা মেনে নিয়ে ওদের সঙ্গে আর যোগাযোগ রাখবে না বলেই দিয়েছে। তাহলে তুমিই বা এত মেজাজ গরম করছো কেন? তোর বাবাকে আমি তোর থেকে বেশি চিনি, দেখতে পাচ্ছিস না ওখান থেকে ফিরে আসার পর কেমন দুঃখী দুঃখী মুখ করে আছে, যেন বিরাট কিছু শোকের ব্যাপার ঘটে গেছে। তুইও মুখে কিছু না বললেও খুব আশাহত হয়েছিস, সেটাও বেশ বুঝতে পারছি। ছেলেটাকে দেখার পর থেকে তুইও স্বপ্ন দেখতে শুরু করেছিস। মোহর বলল, বারে, আমি আবার কি করলাম? আমি তো সেদিন নিরপেক্ষে একটা কথাই বলেছিলাম, বিয়েটা তো তোমরা ঠিক করেছিলে, এর মধ্যে আমার ভূমিকা কোথায়? সুমিত্রা আপন মনে বলল, কি জানি, প্রথম থেকেই সম্বন্ধটাতে আমার মনটা কেমন কুগাইছে। তার ওপর ওরা আবার মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে দেখাতে যাওয়ার শর্ত দিয়েছে। ওই দেখ, তোর বাবার ফোনটা রিং হচ্ছে। ফোনটা সঙ্গে নিয়ে যেতেও মানুষটা ভুলে গেছে, ফোনটা ধর। মোহর ফোনটা ধরতেও প্রান্ত থেকে একটা মহিলা কণ্ঠ বলল, এটা মনমোহন মুখার্জির বাড়ি? মোহন ফোনটা মাকে দিয়ে বলল, মা, একজন ভদ্রমহিলা বাবার খোঁজ করছেন। সুমিত্রা ফোনটা ধরে বলল, হ্যালো, আপনি কে বলছেন? আমি বর্ধমান থেকে বীণাপানি ঘোষাল বলছি। আমি মনমোহন মুখার্জির স্ত্রী বলছি। ওর তো ফিরতে একটু দেরি হবে। ও বৌমা বলছো? তাহলে তোমার সঙ্গেই দুটো কথা বলি। আসলে মনমোহন বলেছিল আমার নাতির ব্যাপারে খোঁজ নিয়ে আমাকে এখানে আসার কথা জানাবে। আমি বুঝতে পারছি মা, এখানে মেয়ে নিয়ে আসার ব্যাপারে তোমাদের আপত্তি আছে, আর আপত্তি হওয়াটাই তো স্বাভাবিক। হয়তো এটা তোমাদের কাছে অসম্মানের, কিন্তু আমি এত সব ভেবে কিছু বলিনি মা। আমি আন্তরিকভাবেই তোমাদের সবাইকে নেমন্তন্ন করেছিলাম। আমার নাতির পছন্দ শেষ কথা, এটাও তোমার স্বামীকে বলেছি। আমার ছেলে বৌমার আমি তোমার মেয়েকে না হয় বিয়ের পরই দেখব। আমার বয়স হয়েছে মা, অত ভেবেচিন্তে কথা বলতে পারি না। বিয়ের পর যে সংসারটা তোমার মেয়ের নিজের সংসার হবে, সেখানে বিয়ের আগে এলে ক্ষতি কী? যাকগে, তুমি বরং তোমার স্বামীকে একবার একলাই পাঠিয়ে দিও, বিয়ের দিনটা ঠিক করতে হবে তো। সুমিত্রা বিধানের ঠাম্মার কথায় একরকম অভিভূত হয়ে বলল, মাসিমা, আমার স্বামী দুই মেয়েকে সঙ্গে নিয়েই আপনাদের কাছে যাবে। দোষটা আমারই ছিল, আমি ভুল বুঝেছিলাম। বীণাপানি দেবী বললেন, বৌমা, তুমি তোমার মেয়ের সংসার কেমন হবে একবার দেখবে না? আমি ওর কাছে সব শুনেছি মাসিমা, এখন ওরাই যাবে। আমার যাওয়ার দিন তো পড়েই থাকলো। তাহলে সামনের রবিবার সকালে গাড়ি পাঠিয়ে দেব। ফোনটা রাখতেই টিকলি বলল, মা, তুমি রাজি হয়ে গেলে? তাহলে সত্যি দিদির বিয়েটা ওখানেই হবে? যাই বলো, বিতানদার ঠাম্মা বেশ আধুনিক। ওদের কথা বলার মধ্যেই মনমোহন এসে বলল, কে আধুনিক রে টিকলি মা? টিকলি বলল, বাবা, বিতানদার ঠাম্মা ফোন করেছিলেন, মা তো ওদের বাড়ি যেতে রাজি হয়ে গেল। এই রবিবার তুমি, আমি আর দিদি ওদের বাড়ি যাব। মনমোহন বলল, সে কি রে, এত ভুক্তের মুখে রাম নাম? বীণাপানি দেবী কি এমন বললেন যে তোর মা এক কথায় রাজি হয়ে গেল? আমার না হয় বাস্তব বুদ্ধি নেই, তোর মার তো বুদ্ধির জাহাজ। হ্যাঁ গো টিকলি, যা বলছে সত্যি? তুমি সত্যি রাজি হয়েছো যেতে? সুমিত্রা বলল, আমি যাব বলিনি তো। আর রাজি না হয়ে উপায় আছে? আমি তো এখন তোমাদের তিনজনের শত্রুপক্ষ। তবে বিতানের ঠাম্মাকে আমার ভালো লেগেছে, উনি বিচক্ষণ মানুষ বলেই মনে হলো।
সবটা বুঝে উনি শুধু তোমাকে একাই যেতে বলেছিলেন। আমিই বলেছি তুমি 2 মেয়েকে নিয়ে যাবে। উনি এটাও বললেন ওই দিন বিয়ের দিনটাও ঠিক করবেন। সেটা কি করে সম্ভব? আমি তো এখনও ছেলে চাকরির ব্যাপারে খোঁজ নিইনি। তাছাড়া দিন ঠিক করা মানে ছেলেকে আশীর্বাদ করা। একটা আংটি দিয়েও যদি আশীর্বাদ করি তাহলেও তো সেটা বানাতে সময় লাগবে। সুমিত্রা বলল, আমার মনে হয় ছেলে চাকরির ব্যাপারে খোঁজ নেওয়ার আর দরকার নেই। দরকার হলে মোহর চাকরির কাগজপত্র দেখে নেবে। ছেলের ঠাম্মা যখন এত জোর দিয়ে বলেছেন তখন এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। মনমোহন বলল, দেখো তুমি সব দিক ভেবে খুশি মনে বলছো তো? আমি খুশি মনে বললেও এখনই খুশি হতে পারছি না। বিয়ের 6 মাস পর মোহর নিজে যেদিন বলবে সে সুখী হয়েছে সেদিনই আমি শান্তি পাব। আর ছেলেকে আশীর্বাদ করতে হলে এখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে, না হলে তোমার বিয়ের আংটিটা পালিশ করে দিতে পারো। মনমোহন বলল, সেটাই ভালো হবে। বিয়ের সময় না হয় দানে একটা নতুন আংটি দেব। সুমিত্রা বলল, ভালো কথা শোনো, মোহরকে সঙ্গে নিয়ে ওর জন্য একটা সিল্কের শাড়ি কিনে এনো। আমার খুব একটা ভালো শাড়ি নেই যে সেটা পরেও যাবে, আর ওর নিজের তো শাড়িই নেই। সালোয়ার কামিজ পরে ওখানে নাওয়া চাওয়াই ভালো। টিকলির জন্য তো সালোয়ার কামিজ আনতে হয়। তাহলে বরং 2 মেয়েকে নিয়ে কালকেই যাব। তার আগে বলো তো, উনি দিন ঠিক করার কথা বলেছেন তো? আমি কি একবার ফোন করব? সুমিত্রা বলল, সেই ভালো। তুমি বরং ফোন করে সবটা জেনে নাও। কদিন থেকে মুখটা হাড়ির মতো করে রেখেছিলে, এখন তো আনন্দে তোমার মুখের চেহারাটাই পাল্টে গেল দেখছি। কি যে বলো, মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু মেনেও তো নিয়েছিলাম। সুমিত্রা বলল, আর একটা কথা বলছি, তুমি কোনো এক ফাঁকে বাড়ির কাজের লোকজনের সঙ্গে একটু কথা বলো। বড় লোকদের অন্দরমহলের কথা ঝিচাকোরা বাড়ির লোকের চেয়েও বেশি জানে। আচ্ছা, বাড়িতে তো থাকে 2 জন অসুস্থ স্বামী স্ত্রী আর একজন বৃদ্ধা মহিলা। এখানে অন্দরমহলের আর কি খবর থাকবে? কি জানি, আমার মাথায় যা এলো বললাম। এত ভেবো না, ওনারা অতি সজ্জন মানুষ। মনমোহন ফোন করে বলল, আমি মনমোহন বলছি। আপনি মাসিমা বলছেন তো? হ্যাঁ বাবা, আমি বলছি। মাসিমা, আপনি কি ওই দিন বিয়ের দিন ঠিক করার কথা বলেছেন? বীণাপাণি দেবী বললেন, তুমি কি আমার নাতির চাকরির ব্যাপারে খোঁজ খবর নিয়েছো? মনমোহন বলল, মাসিমা, আপনার মতো মানুষ যেখানে অভিভাবিকা সেখানে খোঁজ খবর নেওয়ার কোনো দরকারই নেই। তাহলে তোমাদের কোনো আপত্তি না থাকলে আমি পুরোহিতের সঙ্গে কথা বলবো। আর মোহর দিদিভাই যখন আসছে তখন আমরাও মেয়েকে আশীর্বাদ সেরে নেব। আমাদের আপত্তির কথা কি বলছেন? আমাদের কাছে তো এটা বিরাট সৌভাগ্য। তবে আমাদের একটু সময় দিলে ভালো হয়। আমরাও তো একটু প্রস্তুতির ব্যাপার আছে। তোমার সুবিধে মতোই দিন হবে, কিন্তু তোমার এই বিয়েতে প্রস্তুতির দরকার নেই। তুমি শুধু শাঁখা সিঁদুর দিয়ে তোমার মেয়েকে আমাদের হাতে তুলে দেবে। বাদ বাকি খরচ সব আমাদের। এসব নিয়ে তুমি একদম ভেবো না বাবা। ওরা বেলা 9টার মধ্যেই বর্ধমানের বাড়িতে পৌঁছে গেল। এবারে বিতানের বাবা মা ঠাম্মা ওদের আপ্যায়ন করে বসালো। বীণাপাণি দেবী বললেন, আজ হবু বৌমাকে দেখার জন্য আমার ছেলে বৌমা দুজনেই উঠে এসেছে। ওদের শরীর একটু ভালো থাকলে বাড়ির বারান্দায় হাঁটাচলাটুকু করতে পারে। ছেলে বৌমাকে বললেন, তোদের বৌমাকে কেমন দেখলি বল। মনমোহন চোখের ইশারায় 2 মেয়েকে প্রণাম করতে বলল। বিমলা বলল, বেঁচে থাকো মা। আহা, 2 মেয়েই দেখতে ভারী সুন্দর। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমার খোকার সঙ্গে খুব মানাবে। আজ ঘরের বাইরের বাড়ির কাছের লোকেরাও ভিড় করেছে। বীণাপাণি দেবী বললেন, তোরা সবাই বাইরে উকিঝুঁকি মারছিস কেন? আয়, সবাই ভিতরে এসে আমার হবু নাতবউকে দেখে যা। বিমলা বলল, মা, পুরোহিত মশাইকে বলে রেখেছেন তো? হ্যাঁ বৌমা, দিন দেখার ওদের দুজনকে একসঙ্গে আশীর্বাদ দুটোই হবে ঠাকুর বাড়ির নাট মন্দিরে। বেলা 11:30টার সময় ভালো সময়। তার আগে ওরা চা জল খাবার খেয়ে বাড়িতে একটু ঘুরে দেখুক। মোহর দিদিভাই বরং আমার আর একবার নাতির সঙ্গে কিছু বলার থাকলে বলুক। মোহর বলল, ঠাম্মা, আমার কিছু বলার নেই। এই দেখো, এত লজ্জা পেলে হবে? বিয়ের আগে পরস্পরকে জানা বোঝাটা খুব দরকার দিদিভাই। নাতি দোতলায় আছে, মঙ্গলা তোমাকে ওর ঘরে দিয়ে আসবে। টিকলি বলল, এই দিদি, আমিও যাব? বীণাপাণি দেবী বললেন, যাবেই তো দিদিভাই, কিন্তু তুমি দুপুরে খাওয়া দাওয়ার পর যাবে। কিছুক্ষণ পর মঙ্গলা বলে একজন মধ্যবয়সী মহিলা মোহরকে দোতলায় পৌঁছে দিয়ে বলল, ওই পর্দা দেওয়া ঘরটা খোকাবাবুর ঘর। মোহর ঘরে ঢুকতে গিয়ে কারো একজনের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল।
তুই এত বড় অন্যায়টা করতে পারিস না বিতান, আমি আগে জানলে। বিতান বলল, আগে জানলে কি করতিস? বিয়েতে ভাঙচি দিতিস? সেই জন্যই তো এবারে আমি একা গেছিলাম। মোহর একটু অবাক হলেও দরজাটা নক করলো। বিতান পর্দা সরিয়ে বলল, আরে আপনি আসুন আসুন, আগে অবনীর সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই। অবন আমার এক কথায় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ওর বাবা আমাদের রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ছিলেন। ঠাম্মার কাছে শুনেছি মাত্র 3 বছর বয়সে ওর বাবা মাকে হারিয়েছে। সেই থেকেও আমাদের বাড়িতেই মানুষ। ও আমাদের বাড়ির ম্যানেজারের পোস্টে চাকরি করে। মাস 6 আগে বেটা একটা প্রাইমারি স্কুলেও চাকরি পেয়েছে। আমি অনেকটা বড় হবার পর জেনেছিলাম অবন আমার নিজের ভাই নয়, ও আমার থেকে মাত্র 6 মাসের বড়। কিন্তু বেটা মাঝে মাঝেই আমার ওপর দাদাগিরি ফলায়। অবনী নমস্কার করে বলল, বিতান অনেকটা বাড়িয়ে বলছে। আমি আসলে ওদের বাড়ির একজন কর্মচারী। এই বাড়ির ঠাম্মা, কাকাবাবু, কাকিমা আমাকে খুব ভালোবেসে মানুষ করেছেন। একটা কথা খুব সত্যি, আমার নিজের বাবা মার স্মৃতি আমার কাছে ধূসর। আমার আপনজন বলতে, পরিবার বলতে এরাই। বার 3 চেষ্টায় প্রাইমারি স্কুলে সদ্য একটা চাকরি পেয়েছি। মোহর বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। বিতান বলল, অবশ্যই। দরজার বাইরে থেকে কিছু কথা আমার কানে এলো, মানে উনি কী সব অন্যায়ের কথা বলছিলেন। বিতান বলল, ও এই কথা। আসলে অবন ওর এক মাস্তুতো বোনের জন্য আমার বিয়ের কথা বলেছিল। আমাকে দেখাতেও নিয়ে গেছিল, কিন্তু ওর বোনকে আমার পছন্দ হয়নি। সেটা অবনকে সোজাসুজি না বললেও একটু ঘুরিয়ে বলেছিলাম। আপনি বলুন, কোনো অপছন্দের মেয়েকে বিয়ে করা কি উচিত? ও সেই জন্যই ন্যায় অন্যায়ের কথা বলছিল। বেটা আমার ওপর রেগে খাপ্পা হয়ে গেছে। আপনার সঙ্গে বিয়ে ঠিক হবার ব্যাপারটাও জানতো না, ও আজকেই জানলো। সেটাতেই ওর খুব রাগ। আসলে আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। অনেকবার এটা ওটা বাহানা দিয়ে বিয়েটা ঠেকিয়ে রেখেছিলাম, কিন্তু এইবারে আমার বাবা মার ঠাম্মার সাঁড়াশি আক্রমণে বিয়েটা আর এড়ানো গেল না। অবশ্য প্রথম দেখাতেই আপনাকে আমার পছন্দ হয়ে গেছিল। অবনী বিতানের দিকে কটমট করে তাকিয়ে বলল, আমি উঠছি, তোরা কথা বল। বিতান বলল, আশীর্বাদের সময় হয়ে গেছে, এবার আমরা উঠব। মোহর, আপনি কি কিছু বলবেন? 1 মিনিট, আপনাকে আমার চাকরির কাগজপত্রটা একবার দেখাচ্ছি। মোহর বলল, কোনো দরকার নেই, এটা আমার ঠাম্মার হুকুম। আমার ঠাম্মা আগেকার দিনের ম্যাট্রিক পাস মহিলা। উনি প্রচণ্ড বুদ্ধিমতী মহিলা। উনি আপনাদের কোনো কনফিউশনেই রাখতে চান না। মোহর মনে মনে বলল, প্রথম দেখায় আপনাকে দেখে আমিও মুগ্ধ হয়েছিলাম। আপনার ঠাম্মার বিচক্ষণতায় আমার মনে যেটুকু সংশয় ছিল সেটাও আর থাকলো না। এটা শুনলে আমার মা হয়তো নিশ্চিন্ত হবে। ঠাকুর বাড়ি নাট মন্দিরে যাওয়ার আগে বীণাপাণি দেবী বললেন, বাবা মনমোহন, আমার ছেলে বৌমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি তোমার মেয়েকে আশীর্বাদ করব। মন্দির থেকে ফিরে এলে ওরা বাড়িতে আশীর্বাদ করবে। রাধা মন্দিরের বিগ্রহের সামনে আগে ঠাকুরকে প্রণাম করে ওদের আশীর্বাদ পর্ব সারা হলো। বীণাপাণি দেবী একজোড়া ঝুমকো দিয়ে মোহরকে আশীর্বাদ করে বললেন, দিদিভাই, এটা আমার বিয়ের ঝুমকো। এটা পরলে আমি খুব খুশি হব। তাহলে আজ থেকেই তুই আমার নাতবউ হলি তো? মনমোহন ছেলেকে আশীর্বাদ করে বললেন, বাবা, এটাও আমার বিয়ের আংটি, জানি না তোমার পছন্দ হবে কি না। বিতান প্রণাম করে বলল, আমার খুব পছন্দ হয়েছে। বীণাপাণি দেবী বললেন, ঠাকুরমশাই, এবার আপনি একটা বিয়ের দিন ঠিক করুন। ঠাকুরমশাই বললেন, বৈশাখের 18 তারিখ আর 27 তারিখে দুটো দিন আছে। বীণাপাণি দেবী বললেন, মনমোহন, কোন তারিখটা হলে তোমার সুবিধা হবে? 27 তারিখ হলে ভালো হয়। বেশ, তাহলে ওই দিনটাই থাক। বাড়ি ফিরে মোহর বিতানের বাবা মাকে প্রণাম করল। ওনারা মোহরকে একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করলেন। বীণাপাণি দেবী বললেন, দাদু ভাই, অনেকটা বেলা হলো, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো ভাই। অবনকে বলল, সেদিন মোহরের বাবার সঙ্গে তোর পরিচয় করানো হয়নি। বাবা মনমোহন, এই অবন আমার এই আরেকটা নাতি। এ ছেঁড়ারও বিয়েতে অরুচি। বিতানের বিয়েটা হয়ে গেলে ওরও বিয়ে দেব। অবন মনমোহনকে প্রণাম করল। বীণাপাণি দেবী বললেন, মোহরের সঙ্গে আলাপ হয়েছে তো? হ্যাঁ ঠাম্মা, মোহরের বোন টিকলিও এসেছে, পরে ওর সঙ্গে গল্প করিস। তাহলে আর দেরি করিস না, ঠাকুর বাড়ির যারা নিমন্ত্রিত আছে তাদের ঠাকুর দালানে খাওয়ার ব্যবস্থা কর। টিকলি এতক্ষণে দিদিকে একান্তে কাছে পাওয়ার সুযোগ পেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এরা কি বড় লোক রে দিদি,
বাড়িতে তিনটে বড় বড় টিভি, ফ্রিজ, সব ঘরে ঘরে ফ্যান, আলমারি, খাট, আরও কত কী যে আছে তা বলে শেষ হবে না। আর এরা কি ভালো মানুষ। মা শুধু শুধু ভয় পাচ্ছিল বল। মোহর বললে, একদম চুপ, কেউ শুনলে কি ভাববে বলতো, বাড়ি ফিরে যা খুশি বলবি। এমন সময় বীণাপাণি দেবী এসে বললেন, চলো দিদি ভাইরা, খেতে বসবে চলো। খাওয়া দাওয়ার পর বীণাপাণি দেবী বললেন, টিকলি দিদি ভাই, এবার তুমি বরং দিদিকে বাগানটা ঘুরিয়ে নিয়ে এসো, তোমার বাবার সঙ্গে আমার কিছু দরকার আছে। ওরা চলে গেলে মৃণালিনী দেবী বললেন, তোমাকে প্রথমেই বলি, এখান থেকে মাত্র 10 জন বরযাত্রী যাবে, আর বিয়ের দিন মেয়ের গয়না, বেনারসি আর সব যা যা লাগে সব পাঠিয়ে দেব। শুধু বিয়ের অনুষ্ঠানটুকুর খরচটা তোমাদের সম্মানের কথা ভেবে এই খরচটা আমি দিলাম না। আজ থেকেই তোমরা আমাদের পরম আত্মীয় হলে, তোমাদের যে কোনো সমস্যা বা বিপদে আমার নাতি সবসময় তোমাদের পাশে থাকবে। আমি আর কদিনই বা বাঁচব, আমার ছেলে বৌমার অবস্থা তো দেখছো। ওরা এই বুড়ো মানুষটার ওপর সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে আছে। তোমাদেরই তোমার মেয়ে জামাই আর এই পরিবারের গার্জেন হতে হবে। বৌমাকে বলো তার মেয়ে এখানে রাজ আদরে থাকবে। মনমোহন বলল, সেটা আমি বুঝেছি মাসিমা। আমার স্ত্রীর প্রথম দিকে এই বিয়েতে আপত্তি আর ভয় ছিল। আসলে ওর ধারণা বড়লোক মাত্রই অহংকারী হয়, ওদের অন্তর্মহল রন্ধ্রে রন্ধ্রে রহস্য দিয়ে ঢাকা থাকে। কিন্তু সেদিন আপনার আন্তরিক কথা শুনে ওর মনের সব সংশয় চলে গেছে। আপনি নিজে ফোন না করলে হয়তো ওর অনিচ্ছায় আমিও আর যোগাযোগ করতাম না। বীণাপাণি দেবী বললেন, আমি সেটা বুঝেই ফোন করেছিলাম। এবার নিশ্চয়ই তোমাদের সব সংশয় দূর হয়েছে। আমার মনে কোনো দ্বিধা ছিল না মাসিমা। যাকগে, সব তো ভালোই ভালোই মিটে গেল। এবার রাধা গোবিন্দের কৃপায় বিয়েটা ভালোভাবে মিটলেই আমার শান্তি। তাহলে এবার আমরা উঠি মাসিমা। এসো বাবা, ড্রাইভারও এসে গেছে। বাড়ি ফিরেই টিকলি কলকল করে বলতে শুরু করলো, জানো মা, ওরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বড় লোক। দিদিকে আশীর্বাদ করে কি সুন্দর একটা চেন দিয়েছে, আর বিতানদার ঠাম্মাও একজোড়া ঝুমকো দিয়েছে। সুমিত্রা বলল, তোর বকবকানি এখন বন্ধ কর, সব শুনবো। আগে সবাই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুইয়ে আয়, আমি চায়ের জল বসাচ্ছি। সবার জন্য চা করে এনে সুমিত্রা বলল, মোহর, আমি তোর কাছে সব শুনতে চাই। বিতানের সঙ্গে নিশ্চয়ই আলাদা কথা বলেছিস? কেমন বুঝলি? টিকলি বলল, বিতানদার কথা বলতেই দিদি ভাইয়ের মুখটা কেমন লাল হয়ে গেল দেখছো। সুমিত্রা বলল, তুই চুপ করবি? মোহর বলল, মানে ঠাম্মা আলাদা কথা বলতে বলেছিলেন। ও চাকরির কাগজপত্র দেখিয়েছে। বেশ বুঝতে পারছি তোরও খুব পছন্দ হয়েছে। মনমোহন বলল, বিয়ের কিন্তু আর 20 দিন বাকি আছে। আমি একবার চক্রবর্তী মশাইকে বলবো যাতে বিয়ের অনুষ্ঠানটা ঠাকুরবাড়ির নাট মন্দিরে হয়। আগে একবার কথাটা ছুঁয়েই রেখেছিলাম, উনি সানন্দে রাজি হয়েছেন। ওনার খামার বাড়িতে প্যান্ডেল করে লোকজন খাওয়ানো হবে, আমাদের ওইটুকুই যা খরচা হবে। বরযাত্রী আসবে 10 জন। সুমিত্রা বলল, সবটাই যেন মাখনের মতো মসৃণভাবে হয়ে গেল। লোকে বলে লাখ কথা না হলে নাকি বিয়ে ঠিক হয় না। মনমোহন বলল, সে যেখানে দেনা পাওনা নগদ টাকার ব্যাপার থাকে সেখানেই হয়। দলে দলে আয়ের পায়ের আত্মীয় স্বজন দেখতে আসে, 5 জনে 5 রকম মতামত দেয়, সঙ্গে দর কষাকষি চলে। ওসব কথা বাদ দাও, ওরা তো বলেছে মেয়ে জামাইকে কোনো সোনাদানা দেওয়ারও দরকার নেই। কিন্তু মোহর কি একেবারে খালি হাতে পাঠাবো? সুমিত্রা বলল, তুমি যাই দেবে সেটা ওদের কাছে তুচ্ছ হবে, তার চেয়ে ওদের কথাতেই চলো। বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে বলে আমি সঞ্চয়ের টাকাটা শেষ করেও দিও না। আমি তোমার কথা মতো মোহরের বিয়েতে মত দিয়েছি, কিন্তু মনে রেখো টিকলিকে আমি লেখাপড়া শেখাবো, তখন কিন্তু তোমার কোনো ওজোর আপত্তি শুনবো না। আচ্ছা, তুমি তো বললে ওদের গন্ডা গন্ডা কাজের লোক, তাহলে মোহর বিয়ের পর তো বর্ধমান কলেজে লেখাপড়া করতেই পারে। আমি জানি মোহর হায়ার সেকেন্ডারির রেজাল্ট খুব ভালো করবে। মনমোহন বলল, তুমি দয়া করে মোহরের মাথায় এসব কথা ঢুকিও না। আমাদের তরফ থেকে এটাও তো আরেক ধরনের একটা শর্ত, ওরা সেটা মানবেই বা কেন? আর বেশি লেখাপড়া শিখেই বা কি হবে? তুমি কি চাও না মেয়ে রাজরানীর মতো সুখে সংসারটা করুক? আর মোহর তো এই বিয়েতে খুশি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, এবার শান্তি? মনমোহন বলল, তাহলে এবার তো কেনাকাটা শুরু করতে হয়। খুব একটা কেনাকাটি করার কিছু নেই, শুধু মোহরের বেনারসিটা একটু দামি কিনবে। টিকলির জন্য 2 সেট পোশাক, আর তোমার নিজের জন্য গরদের পাঞ্জাবি আর ধুতি কিনবে। মোহরের জন্য শুধু বেনারসি কিনবো, আর 2-4 খানা শাড়ি টাড়ি কিনবো না?
ওর সাজগোজ করার কিছু জিনিসও তো কিনতে হবে। সুমিত্রা বলল, আর কিছু কেনা বাহুল্য হয়ে যাবে, কারণ ওরা রাশি রাশি পোশাক গয়না সব কিছু গুছিয়েই আনবে। তাহলে সবাই মিলেই বাজার করব। তোমারও একটা দামি শাড়ি পছন্দ করে নিও। মনমোহন বলল, হ্যাঁ গো, কাছের অন্তত কিছু আত্মীয় স্বজনকে তো বলতে হয়। ওদের থাকার ব্যবস্থা না হয় চক্রবর্তী মশাইকে বলে করে নেব। সুমিত্রা মুখ ঝামটা দিয়ে বলল, কাছের আত্মীয় স্বজন কারা? এদের সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে, নাকি ওনা কোনো রকম খোঁজ খবর যোগাযোগ রাখে? তোমার তো দেখছি ফুর্তির প্রাণ গড়ের মাঠ। নিজেদের অবস্থার কথা ভুলে গেলে? মেয়েকে পড়ানোর বেলায় তোমার যত দুঃখাদুনি। তুমি তো দেখছি একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দাও। বড় দুঃখে বলি, কই মেয়ের বিয়ের জন্য তোমার কাছে আত্মীয় স্বজনের কাছে কিছু টাকা ধারছে একবার দেখো তো, তখনই কেমন হিতাকাঙ্ক্ষী আত্মীয় হয়ে যাবে। টিকলি বলল, তুমি সবসময় বাবাকে এত খ্যাচখ্যাচ করো কেন মা? সুমিত্রা বলল, যা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। যে টাকায় ভূতভোজন করাবে সে টাকায় বাড়িটার একটু মেরামতি করে রং করা হবে। মনমোহন বলল, সে তো অনেক টাকার ব্যাপার। মেরামতি করে চুন রং করতেও খুব বেশি খরচ হবে না, ওটুকু না করলেই নয়। ভেবো না, আমার সংসার খরচের টাকা বাঁচানোর টাকা থেকেই হয়ে যাবে। তুমি আজকালের মধ্যেই মিষ্টির ব্যবস্থা করো। এখন থেকেই মোহরদের ছোট্ট বাড়িতে আসন্ন উৎসবের আনন্দে ঝলমল করতে লাগলো। টিকলির জ্ঞান হওয়ার পর থেকে বাড়িটা রং করতে সে দেখেনি। এখন এখান ওখান থেকে পলেস্তেরা খসা জায়গায় মাঝে মাঝে মেরামতি করা হতো। ঠিক ছেঁড়া কাপড়ে তাপ্পি দেওয়ার মতোই তাদের বাড়িটা। তবু এই জীর্ণ বিবর্ণ রঙের বাড়িটাই ওদের কাছে স্বর্গ ছিল। এই বাড়ির দেওয়াল জুড়ে ওর আর মোহরের ছোটবেলায় রং পেন্সিল দিয়ে অপটু হাতের কত রকমের ছবি যে আঁকা আছে। দেওয়াল নষ্ট করার জন্য বাবা মা তাদের কখনো বকাবকিও করতো না। রং করা হলে ছোটবেলার স্মৃতিগুলোও কি মুছে যাবে? দিদিভাইয়ের সঙ্গে দিনরাত বকবক করা, কত খুনসুটি করা স্মৃতিগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ধূসর হয়ে যাবে। এভাবেই হয়তো শিকড় ছিঁড়ে সবাইকে একদিন অন্য কোনোখানে বাসা বাঁধতে হয়। দিদিভাইয়ের জন্য টিকলির হঠাৎ মন কেমন করে উঠল। বিয়ের রাতে মাথা থেকে পা পর্যন্ত গা ভর্তি গয়না বেনারসিতে মেয়েকে দেখে সুমিত্রার মনে হলো, এত প্রাচুর্যের মধ্যে তার মেয়েটা হারিয়ে যাবে না তো? রাধা গোবিন্দকে প্রণাম করে মনে মনে বলল, ঠাকুর, আমার সব আশঙ্কা মিথ্যে হয়ে আমার মেয়েটা যেন সুখী হয়। নিমন্ত্রিত পাড়া প্রতিবেশীদেরও এত গয়না দেখে চোখ কপালে উঠেছে। তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, ঠাকুর মশাইয়ের কপাল বটে একখানা, এ যেন ঘুটে কুড়নির মেয়ের সঙ্গে রাজপুত্রের বিয়ে। কেউ কেউ বলছে, এমন করে বলো না গো, মেয়ের চেহারাখানাও তো দেখবার মতো। এই গায়ে এমন সুন্দরী মেয়ে কটা আছে? সেই জন্যই তো পাত্র সেধে এসে বিয়ে করছে। বিয়ে সুষ্ঠুভাবে শেষ হবার পর সেই রাতেই সিঁদুরদান পর্ব শেষ হলো। মোহর এদিক ওদিক চেয়েও অবনকে দেখতে পেল না। অবন এলো না কেন? তাহলে কি ওর মাস্তুতো বোনের সঙ্গে বিয়েটা হলো না বলে রাগ করে এলো না? সিঁদুরদানের পর মনমোহন বলল, সুমিত্রা, তুমি খুশি হয়েছ তো? আহা, সিঁদুর পরে মেয়েকে তো চেনাই যাচ্ছে না, একদম রাজেন্দ্রাণীর মতো দেখতে লাগছে। সুমিত্রা চোখের জল মুছে বলল, হ্যাঁ গো, মেয়েটা একবার পর হয়ে গেল না তো? ওরা কি মোহরকে এখানে আসতে দেবে? আমার ওপর একটু ভরসা রাখো সুমি, ওরা কথা দিয়েছে আমাকে। বিশেষ করে মাসিমার মতো মানুষ কথার খেলাপি করবেন না। পরদিন ভোরবেলায় যাত্রার শুভ লগ্ন। টিকলি বিয়ের রাতেই বায়না ধরেছে সে দিদিভাইয়ের সঙ্গে যাবে। সুমিত্রা প্রথমে রাজি না হলেও বিতানের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়েছে। মনমোহন বলল, তোমার ঠাম্মাও টিকলিকে সঙ্গে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। বিয়ে বেরিয়ে যাওয়ার আগে সুমিত্রা আশীর্বাদ করে বিতানের হাতে দুটো ধরে বলল, বাবা, আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার। আমাদের কিছুই নেই, কিন্তু মেয়ে দুটো আমাদের বড় আদরের। তোমাদের সংসারের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ওকে একটু সময় দিও। বিতান বলল, আপনি চিন্তা করবেন না মা, মোহরকে এখন সংসারে কোনো দায়িত্বই নিতে হবে না। ওর রেজাল্ট বের হলে ও এখনও লেখাপড়া করবে। আমি নিজে ওকে বর্ধমান কলেজে ভর্তি করে দেব। সুমিত্রা বলল, সত্যি বলছো বাবা? মোহরের লেখাপড়া করারটা স্বপ্ন ছিল, শুধু আমাদেরই সাধ্য ছিল না। কিন্তু তোমার বাবা মা ঠাম্মা কি রাজি হবেন? সে দায়িত্ব আমার মা। মনমোহন বাবু বললেন, আচ্ছা, তোমার ভাই অবনকে দেখলাম না তো?
বিতান বলল, আসলে আগামীকাল বৌভাতের অনুষ্ঠানের জন্য ও খুব খাটাখাটি করছে। এই বিয়ে, বৌভাত, নিমন্ত্রিত লোকজন সব কিছুর দায়িত্ব অবন নিজেই নিয়েছে। আমি তো গায়ে হাওয়া দিয়ে বিয়েটা করেছি, শুধু বিয়ের কেনাকাটিগুলো আমি করেছি। আর একটা কথা, ঠাম্মা আপনাদের অনুষ্ঠানে নেমন্তন্ন করেছে। আপনি আর মা আত্মীয় বন্ধুদের নিয়ে কাল অবশ্যই যাবেন। বিতানদের বাড়িতে ঢুকতেই গেটের মাথায় নহবত বাজতে লাগলো। আত্মীয় স্বজনেরা ভিড় করে বউ দেখতে এলো। বীণাপাণি দেবী বললেন, দাদু ভাই, তোরা আগে রাধা গোবিন্দর মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে আয়, তারপর বরণ হবে। বিতানের মা দুটো মহিলার সাহায্যে বধূবরণ করে একটা সোনার মুকুট দিয়ে বলল, এটা দিয়ে তোমার ঠাম্মা আমাকে বরণ করেছিলেন। আশীর্বাদ করি তুমিও তোমার ছেলের বউকে এটা দিয়েই বরণ করবে। আজ থেকে এটা তোমার বাড়ি, তোমার সংসার। মা, চির আয়ুষ্মতী হয়ে সুখে সংসার করো তোমরা। টিকলি ফিস ফিস করে বলল, দিদি ভাই, এরপর ঠাম্মা কি তোকে পায়ে সোনার নুপুর দেবে? তোর তো আর গয়না পরার জায়গাই নেই। ঠাম্মা শুনতে পেয়ে বলল, তুই ঠিকই বলেছিস দিদি ভাই, তবে আমি চাঁদির নুপুর দেব, সোনার জিনিস পায়ে পড়তে নেই। আশীর্বাদ পর্ব মিটলে ঠাম্মা বলল, আয় দিদি ভাই, এবার গয়না বেনারসি খুলে রেখে একটু বিশ্রাম কর। গয়নাগুলো এই ঘরের আলমারিতে রেখে চাবিটা সাবধানে রাখিস। আজ দুই বোন এই ঘরেই শুবি, কেমন? ঠাম্মা চলে গেলে মোহর বলল, টিকলি, তোকে আমি বেশি কথা বলতে নিষেধ করেছিলাম। টিকলি বলল, আমি তো ফিসফিস করেই বলেছিলাম, ঠাম্মা শুনে ফেলবে জানতাম নাকি? হ্যাঁ রে দিদিভাই, এদের বাড়িতে কি সোনার খনি আছে? এত এত গয়না! ওদের আত্মীয়রা আমাকে বলছিল বাপের বাড়ি থেকে তোকে কি কি গয়না দিয়েছে। তুই কি বললি? আমি বললাম সব গয়না তো এখান থেকেই দিয়েছে। শুনে ওরা এমন হাসাহাসি করছিল, দেখে আমার এত লজ্জা করছিল যে আমি ওখান থেকে চলে এসেছিলাম। কেন, তুই তো বলিস গরিব হওয়া কোনো অপরাধ নয়, তাহলে লজ্জার কি আছে? সত্যি বলে ঠিক করেছিস, এই গয়নার ওপর আমার সত্যিই যদি অধিকার থাকে, তাহলে তোর বিয়ের সময় অর্ধেক গয়না আমি তোকে দিয়ে দেব। টিকলি বলল, দূর, গয়না টয়না আমার একদম ভালো লাগে না। আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে পছন্দ করে বিয়ে করব, আর আমার বাবা মার পাশে দাঁড়াবো। মা বলেছে আমি যতদূর পড়তে চাই পড়াবে। মার তো তোকেও করানোর ইচ্ছা ছিল, তোর বিয়েতে খরচ হলো না বলেই হয়তো আমাকে পড়াতে পারবে। যাকগে, বিতানদা তো তোকে পড়াবে বলেছে, তাহলে তোর মনেও নিশ্চয়ই কোনো আক্ষেপ থাকবে না। মোহর বলল, কি জানি, গোটা ব্যাপারটাই আমার কাছে কেমন স্বপ্ন মনে হচ্ছে। সব মেয়ের জীবনেই তো কিছু স্বপ্ন থাকে, লড়াই থাকে, আবার অনেক অপ্রাপ্তিও থাকে। বিশেষ করে আমাদের মতো গরিব ঘরের মেয়েদের স্বপ্ন কখনো পূর্ণ হয় না, কিন্তু আমার ক্ষেত্রে সবটাই কেমন মসৃণভাবে হয়ে গেল। সামান্য অপ্রাপ্তির জায়গাটুকুও থাকলো না, কোনো বাধা বিপত্তি, এমনকি সামান্য গণ্ডগোলটুকুও হলো না। পরিবারের লোকজন ভালো, সুদর্শন, প্রতিষ্ঠিত ছেলে, বড়লোক অবস্থা, এমনকি লেখাপড়া নিয়ে আমার স্বপ্ন ছিল, সেটাও হয়ে যাবে। এটা তোর আশ্চর্য লাগছে না? তোর একবারও মনে হচ্ছে না লড়াই ছাড়া কারো সব স্বপ্ন পূরণ হওয়াটা একেবারেই সম্ভব নয়? কতজন কঠিন লড়াই করেও লক্ষ্যে পৌঁছাতে পারে না। টিকলি বলল, মোটেই আশ্চর্য লাগছে না রে, ধরে নে না, এটা তোর জীবনে একটা মিরাকেল। স্বয়ং ঈশ্বর তোর প্রতি সহায় হয়েছেন। এমনটা যে কখনো বাস্তবে হয় না তা তো নয়, না হলে এত মেয়ে দেখার পর বিতানদার তোকেই বা পছন্দ হবে কেন? আর তোর মনে যদি এতটাই দ্বিধা ছিল, তাহলে বিয়েতে রাজি হলি কেন? আমি নিজে তোর চোখে বিতানদার প্রতি মুগ্ধতা দেখেছি। বিয়েটা প্রায় ভেঙে যাওয়ার সময় তোর মন খারাপ দেখেছি। আমি বয়সে ছোট হলেও বুঝেছি এদের মতো সজ্জন উদার মনস্ক মানুষ সত্যি বিরল। এখন সব চিন্তা বাদ দিয়ে তোর ফুলসজ্জা নিয়ে ভাব। কাল সন্ধে হতে হতেই বাড়িটা দেখবি কেমন আলোয় আলোয় সেজে উঠবে, আর তুই সিংহাসনের মতো সাজানো চেয়ারে রাজরানীর মতো সেজে বসে থাকবি। নিমন্ত্রিত লোকজন তোকে দেখে ধন্য ধন্য করবে। আমি কিন্তু কাল রাতে তোর একটা দামি শাড়ি পরবো। মোহর এসে বলল, তখন তোকে দেখেও যদি কোনো বড় লোক রাজপুত্র পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়? আমি তোর মতো অত নরম সরম মেয়ে নই, আর বাবা মায়ের বাধ্য মেয়েও নই। ওদের কথার মাঝখানে ঠাম্মা এসে বলল, টিকলি দিদিভাই, তুমি খেতে এসো, নাতবউ আজ খাবে না, ওর লুচি তরকারি মিষ্টি সব মঙ্গলা এই ঘরে দিয়ে যাবে। খাওয়া দাওয়ার পর দুই বোনে একটু ঘুমিয়ে নিস। বিকেলে মোহর দিদিভাই একটু সেজে গুজে নতুন একটা শাড়ি আর গয়নাগুলো পরে নিস। ঘরে অনেক আত্মীয় স্বজনরা আছে, তাছাড়া প্রতিবেশীরাও তোকে দেখতে আসবে।
বৌভাতের অনুষ্ঠান মিটতে রাত 11:30 বেজে গেল। বৌভাতের অনুষ্ঠানে শুধু মোহরের বাবাই এসেছিল। আদ্যিকালে সংসার মেনে মা আসেনি। এর মধ্যে মোহরের সঙ্গে অবনীর দেখা হলো। এতক্ষণে মোহরের খেয়াল হলো সে বাড়িতে আসা অবধি অবনীর সঙ্গে একবারও দেখা হয়নি। বলল, কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন বলুন তো? আপনাকে বিয়ের সময়ও দেখিনি। আপনি কি বন্ধুর বিয়েতেও যাননি? না। কি সব সময় আপনি আড়ালে থাকতেই ভালোবাসেন? অবনী হেসে বলল, ঠিকই ধরেছ। বলেই বলল, সরি, তুমি বলে ফেললাম। মোহর বলল, তুমিটাই থাক না, আমি বয়সও তো আপনার চেয়ে ছোট। তাহলে আমাকেও অবন বলে ডাকবে এবং তুমি করেই ডাকবে। হাজার হোক, আমি তোমাদের কর্মচারী। ঠিক আছে, তাই হবে। বুঝতে পারছি তুমি খুব বিনয়ী, কিন্তু আমাকে অন্তত বিনয় দেখানোর দরকার নেই। তুমি বর্তমানে একজন সরকারি কর্মচারীও বটে। আমার তো পুরোটাই বড় ভরসা। অবনী বলল, আমি আগে এই বাড়ির ম্যানেজার কাম কর্মচারী, পরে আর কিছু। যাকগে, পরে কথা বলবো, এখন এক মুহূর্ত কথা বলার সময় নেই। সব কিছুর দায়িত্ব আমাকেই সামলাতে হচ্ছে। অবশ্যই হাসি মুখেই দায়িত্ব আমি নিয়েছি। আমি আসছি মোহর। আত্মীয়দের মধ্যে একজন বৌদি স্থানীয় মহিলা মোহরকে দোতলায় সাজানোর ঘরে পৌঁছে দিয়ে বলল, তুমি খাটে বসে অপেক্ষা করো মোহর, ঠাকুরপো এলো বলে মুচকি হেসে চলে গেল। ভয় নেই, তোমার ঠাম্মার হুকুমে ঘরে কেউ আড়ি পাতবে না। মোহর তাকিয়ে দেখল ফুলে ফুলে সাজানো বিরাট খাট। দামি আধুনিক ফার্নিচারে ঘরটা রুচি সম্মতভাবে সাজানো। তার ক্ষুদ্র জীবনে এগুলো কি সব স্বপ্ন নাকি সত্যি? এখনো পর্যন্ত কোনো সামান্যতম ত্রুটি তার নজরে পড়েনি। একটু পরেই বিতান এসে পাশে বসে বলল, সরি মোহর, একটু দেরি হয়ে গেল। আমি বুঝতে পারছি অতক্ষণ ধরে টানা চেয়ারে বসে থাকতে তোমার কষ্ট হয়েছে। আজ আমি তোমাকে মামুলি উপহার দেব না। আমি তোমার জন্য একগুচ্ছ সাদা গোলাপ এনেছি। সাদা মানে সন্ধি, বন্ধুত্ব ও পবিত্রতার প্রতীক। আজ থেকে তুমি আমার সারা জীবনের বন্ধু হবে। মোহর বলল, আমি এত কিছু জানি না, সেটা তো সময় বলবে, কিন্তু তোমার উপহার পেয়ে আমি খুশি। গোলাপ আমার প্রিয় ফুল। বিতান বলল, এসো, আমি তোমার এই ভারী ভারী গন্ধমাধন গয়নাগুলো খুলে দিই। আজ তুমি খুব ক্লান্ত, নরম সুতির পোশাক পরে আরাম করে ঘুমাও। আর এই বাড়িতে আত্মীয়রা সবাই চলে গেলে তুমি যে পোশাকে স্বচ্ছন্দ সেই পোশাক পরবে। আমার ঠাম্মা পুরনো দিনের মানুষ হলেও আধুনিক মনস্কা। মোহর বিতানের কথায় আরও একবার মুগ্ধ হলো। বিতান বলল, তুমি শুয়ে পড়ো মোহর, আমি বড় লাইটটা বন্ধ করে নাইট ল্যাম্প জ্বেলে দিচ্ছি। মোহরের শরীর সত্যিই খুব ক্লান্ত ছিল। বিতানের কথায় বিছানায় গা ঢেলে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন ঘুম থেকে উঠেই মোহরের ফুলশয্যার কথা মনে পড়ে গেল। ইস, কাল রাতে বিতানের সঙ্গে কোনো কথা বলাই তো হলো না। বিতান ঘুমাতে বলল আর সেও ঘুমিয়ে পড়ল। অথচ সারাদিন ধরে ভেবে রেখেছিল ফুলশয্যার রাতটা সে জেগে গল্প করে কাটিয়ে দেবে। বিতানকে আরও ভালো করে চিনবে, তার পছন্দ অপছন্দের কথা জানবে। এসব তো কিছুই হলো না। বিতান কি মনে করলো কে জানে। বিতান ঘুম থেকে উঠে হেসে বলল, গুড মর্নিং মোহর। রাতে ঘুম হয়েছিল তো? মোহর বলল, সরি, একদম মরার মতো ঘুমিয়েছি। বেশ, এবার মুখ ধুয়ে একটু চেঞ্জ করে নিচে চলো। নিচে নামতেই ঠাম্মা বলল, দাদু ভাই, আজকেই তোদের অষ্টমঙ্গলায় যেতে হবে। আজ আর কাল 2 দিন কাটিয়ে পরশু ফিরবি। তোর ছুটি কম বলেই ব্যবস্থা করতে হলো। তোরা চা জল খাবারকে রেডি হয়ে নে, এদিকটা অবন সামলিয়ে নেবে। টিকলি বলল, আজকেই? তাহলে দিদিভাইয়ের উপহারগুলো কখন দেখব? তাই তো, একদম মনে ছিল না। ঠিক আছে, আগে চা জল খাবার খেয়ে রেডি হয়ে নে, তারপর সব উপহার খোলা হবে। আর সেখান থেকে তোমার যা ইচ্ছে হয়ে নিয়ে নিও, কিন্তু খুব বেশি দেরি করো না। তাহলে আমি বরং মনমোহনকে একটা ফোন করে দিয়ে বলছি তোমাদের পৌঁছতে একটু দেরি হবে। বিতান বলল, ঠাম্মা, আজ আমার একটা জরুরি কাজ আছে। আমরা কাল খুব সকালে বেরোবো। আজ বরং তোমরা সবাই মিলে উপহারগুলো খুলে দেখো। সব উপহারগুলো দেখতেই টিকলির দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। তুমি ওনাদের বাড়িতে ফোন করে বলে দাও আমরা কাল সকালেই যাব। বীণাপাণি দেবী বললেন, বেশ, তবে তাই হোক। রাশি রাশি উপহারের মধ্যে বেশিরভাগই কাঁসা পিতলের থালা, পিতলের গামলা, বালতি, পিতলের ফুলদানি, এমনকি পিতলের ঘড়াও 2-4টে আছে। বীণাপাণি দেবী বললেন, এগুলো খোলার দরকার নেই, শাড়িগুলো খুলে দেখ। শাড়ির মধ্যে 5খানা সিল্কের শাড়ি আর বেশ কিছু তাঁতেরও ছাপার শাড়ি বের হলো। বীণাপাণি দেবী বলেন, তুমি কি হতাশ হলে টিকলি দিদি ভাই? আসলে এখানে সবাই এরকম উপহারই দেয়। একটা সিল্কের শাড়ি টিকলিকে দিয়ে বলল, টিকলি দিদি ভাই, এটা তোর।
টিকলি বলল, আমি তো শাড়ি পরি না ঠাম্মা, আমি শুধু উপহারগুলো দেখতে চেয়েছিলাম। তা বললে তো হবে না দিদিভাই, নিতকণে হিসাবে তো তোর বিতানদা একটা ব্যাগে তোর পোশাক আরও কী কী সাজগোজের জিনিস কিনে রেখেছে, কিন্তু আমারও তো কিছু দিতে ইচ্ছে করে। টিকলি বলল, তাহলে আমাকে বরং একটা ফুলদানি দাও। পরদিন মোহররা বাড়ি পৌঁছানোর পর সুমিত্রা একান্তে মেয়েকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সব ঠিক আছে তো? মোহর বলল, কি ঠিক থাকার কথা বলছো মা? আমি তোর আর বিতানের কথা বলছি। মোহর একটু অন্যমনস্ক হয়ে বলল, মোটে তো 2 দিন বিয়ে হয়েছে মা। সুমিত্রা বলল, ওই 2 রাত্রি তুই বিতানের সঙ্গে রাত কাটিয়েছিস? আমি কি বলতে চাইছি তুই কিছু বুঝতে পারছিস না? তোর মেয়ে হলে বুঝবি মেয়ের মা হবার কত জ্বালা। মোহর বলল, এত ভেবো না মা, সব ঠিক আছে। মোহর খুব ভালো বুঝতে পেরেছে মা ঠিক কী জানতে চাইছে, কিন্তু গত রাতেও বিতান তাকে বলেছিল তার হিসাবের ব্যাপারে অবনের সঙ্গে আলোচনা করার আছে। অনেকটা রাতে বিতান ঘুমাতে এসেছিল। মোহর জেগে থেকেও ঘুমের ভান করে চোখ বন্ধ করে শুয়ে পড়েছিল। বিতান হয়তো ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে, এটা ভেবেই তাকে বিরক্ত করেনি। এখানে এসেও বিতান অনেক রাত অবধি সবার সঙ্গে গল্প আড্ডা দিচ্ছিল। তার মধ্যে টিকলি তো সমানেই বকবক করেই যাচ্ছে। সে হঠাৎ কথার মাঝখানে বলল, আচ্ছা বিতানদা, তোমরা হানিমুনে কোথায় যাবে? বিতান বলল, সেটা তো এখনও ভাবিনি, আসলে আমার এই সময় ছুটি বাড়ানো মুশকিল, 2-1 মাস পরে যাওয়ার কথা ভাবা যাবে। সুমিত্রা বলল, তুই এবার থাম টিকলি, লেখাপড়া সব শিখে তুলে দিয়ে শুধু পাকা পাকা কথা, অনেক রাত হয়েছে। মোহর, তোরা এবার ঘরে যা। মোহরদের শোয়ার ব্যবস্থা বাবা মার করা হয়েছিল। একমাত্র ওই ঘরেই একটা মাঠের মতো আদ্যিকালের একটা খাট আছে। ঘরে এসে বিতান বলল, আমি খুব ক্লান্ত মোহর, চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। আসলে হবন এত বড় অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিল বটে, কিন্তু আমাকে ব্যাটা চরকি নাচের মতো খাটিয়ে মেরেছে। মোহর অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমোও না। মোহরের কলেজে ভর্তি নিয়েও ঘোষাল বাড়িতে বেশ বড় রকমের আলোড়ন হলো। বিতানের ঠাম্মা বলল, নাতবউ কলেজে ভর্তি হবে? এসব উদ্ভট পরিকল্পনা তোর মাথায় এলো কি করে? তুই বাড়ির পরিস্থিতি বুঝতে পারছিস না? বিতান বলল, ঠাম্মা, আমি শুধুমাত্র তোমাদের কথায় বিয়ে করতে রাজি হয়েছি। মোহর একটা বাচ্চা মেয়ে, বাড়ির পরিস্থিতি সামলানোর জন্য তো প্রচুর লোকজন আছে। ও হায়ার সেকেন্ডারিতে 96% মার্কস পেয়েছে। এত ভালো রেজাল্ট করেও লেখাপড়াটা কমপ্লিট করবে না? তুমি তো অন্তত লেখাপড়ার মর্মটা বোঝো। বীণাপাণি দেবী বলেন, এত ভালো রেজাল্ট করেছে নাতবউ, আমি তো ভেবেছিলাম কোনো রকমে হয়তো পাশটা করবে। দেখ দাদু ভাই, আমি তোকে বিয়েটা করতে বলেছিলাম ঠিকই, কিন্তু গরিবের ঘরে স্বল্প শিক্ষিতা এবং সুন্দরী মেয়েকে বিয়ে করে আনার দাবি তোর বাবা মায়ের ছিল, এবং ঘটকের কাছে সেই রকম মেয়ের কথাই বলেছিল। আমার তো বয়স হয়েছে, আমার মতামতের কি দাম আছে রে ভাই? তোর বাবা মা শুনলে তো কুরুক্ষেত্র করবে। তাদের এখন শরীর সাথ না দিলে কি হবে? দাপত্র 16 আনা আছে। তোর মা অসুস্থ হবার আগে সংসারটা তো তার কথাতেই চলতো। অবশ্য আমার সঙ্গে তার মুখোমুখি সংঘাত কখনোই হয়নি। তুই বরং তোর বাবা মার মত নে। বিতান বলল, বাবা মাকে রাজি তোমাকেই করাতে হবে ঠাম্মা। তুমি তো আমার ব্যক্তিত্বময় শিক্ষিতা ঠাম্মা, তুমি কোনো সংঘাতে না গিয়েও কাজ উদ্ধার করতে পারো। বীণাপাণি দেবী বললেন, আচ্ছা খুব হয়েছে, আর তেল মাখাতে হবে না। আমিও তো চেয়েছিলাম নাতবউ মন দিয়ে সংসারটা করুক, কিন্তু তোর কথাও তো ফেলে দেওয়ার মতো নয়। আচ্ছা দাদুভাই, কলেজে ভর্তি হবার পর কি মোহর নিজে বলেছে? না ঠাম্মা, ওকে দেখতে গিয়েও লেখাপড়ার ইচ্ছেটা আমি জেনেছিলাম। ওর বাবা আর লেখাপড়া করাতে পারবে না এটাও জেনেছি। বীণাপাণি দেবী বললেন, ঠিক আছে, তুই যখন বলছিস আমি বলবো, কিন্তু রাজি না হলে কি করবি? বিধান বলল, সেক্ষেত্রে আমাকে বিকল্প রাস্তার কথা ভাবতে হবে। আমি মোহরকে কথা দিয়েছি আমি ওর স্বপ্ন পূরণে সব রকম সাহায্য করব। সেই দিন দুপুরে খাওয়া দাওয়ার পর বীণাপাণি দেবী ছেলে বৌমাকে বললেন, তোদের একটা সুখবর দেওয়ার আছে। তোদের বৌমা খুব ভালো রেজাল্ট করে হায়ার সেকেন্ডারি পাশ করেছে। বিমলা বলল, খুব ভালো কথা, ফেল করলেও আমাদের কোনো আপত্তি ছিল না। এবার মন দিয়ে সংসারটা করুক, আমরা খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখটা দেখতে চাই। বীণাপাণি দেবী বললেন, কিন্তু বৌমা, তোমার ছেলের চেয়ে অন্যরকম ইচ্ছা, সে বউকে আরও পড়াতে চায়। ইচ্ছাটা আপনার না আমার ছেলের? মা, তুমি তো জানো বৌমা, আমি চিরকাল তোমাদের ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে এসেছি। না হলে আমার তো ইচ্ছা ছিল আমার দাদু ভাইয়ের উচ্চশিক্ষিতাই বউ হোক, অন্তত কমপক্ষে গ্র্যাজুয়েট বউ হোক। বিমলা বলল, মা, আপনি সব ছিনো কথা বলছেন? ওই মেয়ে একবার বাইরের জগতে স্বাদ পেলে ঘর সংসার আর মন বসবে?
নাকি লেখাপড়ায় মত্ত হয়ে থাকলে আপনার নাতির বউয়ের ওপর টান থাকবে? এরপর বাচ্চা কাচ্চা হলে কি করবে? বীণাপাণি দেবী বললেন, বৌমা, যুগ পাল্টেছে। আজকালকার মেয়েরা ঘর বার দুটোই দক্ষ হাতে সামলায়। মোহরের বয়স তো নেহাতি অল্প। তোমরা রাজি হয়ে যাও, না হলে তোমাদের ছেলে যদি বিকল্প রাস্তার কথা ভাবে, সেটা কি তোমাদের পক্ষে সম্মানের হবে? দাদুভাই তোমাদের বাধ্য বিনীত ছেলে, ওকে তোমাদের অবাধ্য হতে বাধ্য করো না। খোকা, তুই কিছু বল। ঠিক আছে মা, বৌমা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক। বিমলা বলল, বিএ পাশ করার পর কি আর সে থেমে থাকবে? আমরা বেঁচে থাকতে কি নাতি নাতনির মুখ দেখতে পাবো? বীণাপাণি দেবী বললেন, বালাই ষাট, তোমাদের কি মরার বয়স হয়েছে? তোমরা ঠিক নাতি নাতনির মুখ দেখবে, আমি বরং পুতির মুখ দেখতে পাবো না। তাহলে তোমরা মত দিলে তো? বিমলা বলল, আপনাকে যখন দূত করে পাঠিয়েছে তখন আপনার সম্মান রাখতে মত দিলাম, কিন্তু গ্র্যাজুয়েশনের পর যেন লেখাপড়া ইতি টানে। এতে নিশ্চয়ই আপনি এবং আপনার নাতি সন্তুষ্ট থাকবেন। বৌমা, আমার সন্তুষ্ট হওয়াটা বড় কথা নয়, তোমার ছেলের খুশি থাকাটাই বড় কথা। অনেক বাক বিতণ্ডার পর অবশেষে মোহর বাংলায় অনার্স নিয়ে কলেজে ভর্তি হলো। প্রথম দিন কলেজে যাওয়ার আগে মোহর একবার আগে ঠাকুমাকে প্রণাম করে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে গেল। শাশুড়ি মা বলেন, আচ্ছা মোহর, তুমি তো তোমার ইচ্ছের কথা আমাদের নিচে বলতে পারতে। মোহর বলল, মা, আমি তো আমার কোনো ইচ্ছের কথা কাউকে বলিনি। আমাকে লেখাপড়া করানোর ইচ্ছা আপনার ছেলের, তোমার নিচের কোনো ইচ্ছা ছিল না? মোহর বলল, মা, সেই স্বপ্নটা আমার বিয়ের আগে ছিল, কিন্তু আমার বাবার পড়ানোর ক্ষমতা ছিল না, তাই বাবার ইচ্ছা আর আপনাদের পছন্দে বিয়েটা হয়েছে। আর আজ আপনাদের মতামতই লেখাপড়া করার সুযোগ পেয়েছি। বিমলা বললেন, এইরকম একটা বড়লোক পরিবারে বিয়ে হওয়াটাও তো কি তোমার স্বপ্ন ছিল? এটা তো আকাশ কুসুম স্বপ্ন। সেই জন্যই আমার মায়ের এই বিয়েতে আপত্তি ছিল। আপত্তি ছিল? তোমার কি মনে হয় না তোমাদের 7 জন্মের তপস্যা ছিল, তাই এই বিয়েটা হয়েছে? মোহর বলল, মা, আসলে আমাদের চাহিদা খুব অল্প। আমরা আকাশ কুসুম স্বপ্ন কখনো দেখি না। বাস্তবের মাটিতে পা দিয়ে আমাদের চলতে হয় মা। আর আমিও চেয়েছিলাম আমাদের মতোই সাধারণ ঘরে আমার বিয়ে হোক। এই বিয়েটা হয়তো আমার বাবার কাছে হঠাৎ করে লটারির টিকিট পাওয়া কিংবা রাতের স্বপ্ন ফলে যাওয়া। এবার আমি আসি মা, আপনার ছেলে আজ আমাকে কলেজটা চিনিয়ে দেবে। কলেজটা মোহরের জীবনে যেন এক মুঠো মুক্ত আকাশ। দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হওয়া মোহর এত বিত্ত বৈভবের মধ্যে মাত্র কদিনেই যেন হাঁপিয়ে উঠেছিল। এই পরিবারে একমাত্র ঠাম্মাকে তার বড় আপনজন, বড় কাছের মানুষ মনে হতো। সে জানে এই পড়ার ব্যাপারে ঠাম্মার একটা বিরাট ভূমিকা আছে। এবার মাকে একটা ফোন করা যাক। ফোন পে মেয়ের ফোন পে সুমিত্রা বলল, হ্যাঁ রে, তুই ভালো আছিস তো মা? মোহর বলল, তুমি সবসময় এত টেনশনে থাকো কেন বলো তো মা? আমি খুব ভালো আছি। তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করছি। আজ আমি কলেজে ভর্তি হলাম। তোর শ্বশুর শাশুড়ি ঠাম্মার মত ছিল তো? হ্যাঁ মা, সবার মত ছিল। তোর বাবা শুনলে খুব খুশি হবে। মোহর বলল, আর তুমি খুশি হবে না মা? তোদের 2 বোনকে লেখাপড়া শেখানোটা তো আমার স্বপ্ন ছিল রে মা। সেই সুযোগটা তুই পেলি বলে আমিও খুব খুশি হয়েছি, কিন্তু সব বজায় রেখেও আমি তোর সুখী দাম্পত্য জীবন দেখতে চাই। বিতার নিজে তোর খেয়াল রাখে তো? প্রায় 2 মাস হতে চললো তোদের বিয়ে হয়েছে, এখনও তোরা হানিমুনে গেলি না কেন? মা, ওর এখন কাজের খুব চাপ, ও সময় মতো ছুটি ম্যানেজ করলেই যাব। হানিমুন তো বিয়ের পরপরই যায়। মোহর বলল, তুমি এত জেরা করো না মা, আমাদের ব্যাপারটা আমাদের বুঝতে দাও। এবার ছাড়ো। এই হানিমুনের কথাটা বিতানের মাও একদিন জিজ্ঞেস করেছিল। বলেছিল, আচ্ছা তোমরা হানিমুনে কবে যাচ্ছ মোহর? বিতানের সঙ্গে কোনো কথা হয়েছে? মোহর বলল, না মা, ও এ ব্যাপারে এখনও কিছু বলেনি। কেন বলেনি সেটাই তো জানতে চাইছি। আমি জানি ছেলে তোমার ইচ্ছা পূরণ করতেই তোমাকে লেখাপড়া করাচ্ছে, তাহলে একান্তে কটা দিন হানিমুনে স্বামীর সঙ্গে কাটানোটা তোমার মনের ইচ্ছা নয়? লেখাপড়া করার ইচ্ছাটা যদি বলতে পারো, তাহলে হানিমুনে যাওয়ার ইচ্ছেটাও তো স্বামীকে বলতেই পারো। বিয়েটা কোনো যান্ত্রিক জীবন নয়। নিজেদের চেনবার বুঝবার জন্য হানিমুনে যাওয়াটা দরকার, আর সেটা বিয়ের পরপরই যেতে হয়। তোমাদের তো ভালোবাসার বিয়ে নয়, আর আমরা তোমার বা ছেলের সব স্বাধীনতায় যেখানে অন্তরায় নয়। মোহর বলল, আপনার ছেলে ছুটি পাওয়ার সমস্যা আছে বলেছিল। বিমলা বললেন, কি জানি, আমি তোমাদের রকম সকম কিছু বুঝতে পারছি না। বিয়ের পর তোমাদের একসঙ্গে আনন্দ হইচই করে কাটানোর সময়, ঝাড়া হাত পা হয়ে 2 বছর এখানে ওখানে বেরিয়ে তারপর থিতু হয়ে সন্তান আসবে।
এরপর সন্তানকে ঘিরে তোমাদের জীবন আবর্তিত হবে। এটাই সব স্বামী স্ত্রীর একমাত্র কাম্য। এই সুন্দর সময়টা উপভোগ না করে তুমি কলেজে ভর্তি হলে। আমাদের তো টাকার অভাব ছিল না, আর তোমারও চাকরির প্রয়োজন ছিল না। মোহর বলল, মা আমি লেখাপড়া করলেও ভালোবেসে সংসার করার মানে বুঝি। বুঝলেই ভালো। আমি তোমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারে বিতানের সঙ্গে কথা বলবো, তখন যেন তুমি কলেজ কামাইয়ের বাহানা দিও না। আচ্ছা মোহর, তোমরা পরস্পরকে ভালোবাসো তো? মোহর বলল, আপনি একথা কেন বলছেন মা? এমনি বলছি, আসলে মায়ের মন তো। মোহর মাকে ধমক দিয়ে শাশুড়ি মাকে এটা সেটা বলে বোঝায় বটে, কিন্তু বিতান আজও তার কাছে রহস্যময় চরিত্র। তার সঙ্গে এখনও তাদের দাম্পত্য সম্পর্ক তৈরি হওয়া তো দূরের কথা, বিতান আজ পর্যন্ত তাকে জড়িয়ে ধরে আদরও করেনি। তাদের সম্পর্কটা এখন ভাসুর ভাজ্য বইয়ের মতো। সে বাড়িতে থাকলে গভীর রাতে ঘুমাতে আসে বিরাট বড় খাটের একপাশে স্পর্শ দোষটুকু বাঁচিয়ে নিঃশব্দে ঘুমিয়ে পড়ে। মোহর ঘুমের ভান করে কাঠ হয়ে শুয়ে থাকে। সে তো নিজেও যথেষ্ট সুন্দরী, তাহলে তার এই আচরণের মানেটা কি? সে নিজেও তো রক্তমাংসের মানুষ। প্রতি রাতে সে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু প্রতিবারই সে হতাশ হয়। অথচ দিনের বেলায় সে প্রচণ্ড আন্তরিক ও দায়িত্ববান। তার প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে তার সজাগ দৃষ্টি। মোহর নিজে উপযাচক হয়ে বিতানের মনোযোগ আকর্ষণের বা যৌন সম্পর্কে যেতে সংকোচ বোধ করে। তার রুচি ও সংস্কারে বাঁধে। মা মোহরের কাছে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবেই দাম্পত্য সম্পর্কের কথাও জানতে চায়। এমনকি তার শাশুড়ি মাও তাদের ভালোবাসা নিয়ে সন্দিহান। তাহলে কি বিতান শুধু বাবা মার কথায় তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে? তার কি অন্য কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে, আর তার কাছে সে প্রতিশ্রুতিবদ্ধ? এই বাড়িতে অবনের অবস্থা ছায়ার মতন। সে নিঃশব্দে তার কাজকর্ম করে স্কুলে চলে যায়। তার গলার আওয়াজটুকুও মোহর শুনতে পায় না। সে মোহরকে পারতপক্ষে এড়িয়ে চলে, কিন্তু মাত্র দু একদিন অবনের সঙ্গে গল্প করে তাকে বেশ প্রাণবন্ত নির্ভেজাল আড্ডাবাজ ছেলে বলে মনে হয়েছিল মোহরের। এখন কখনো মুখোমুখি দেখা হলে সামান্য সৌজন্যমূলক কথা বলে সে পালিয়ে যেতে পারলে বাঁচে। এটাও মোহরের কাছে রহস্য বলেই মনে হয় না। এবার বিতান এলে সে সোজাসুজি জবাব চাইবে। মোহর সন্ধেবেলায় সামনে বই খুলে রেখে এসব কথাই ভাবছিল। মনে মনে প্রস্তুতি নিচ্ছিল বিতান আগামীকাল বাড়ি এলে কিভাবে কথাটা শুরু করবে। এমন সময় বিতানের ফোন এলো। বিতান বলল, হ্যালো মোহর, আমি এই সপ্তাহে বাড়ি যেতে পারছি না, অনেক বাড়তি কাজের চাপ আছে। সামনের সপ্তাহে যাব। তুমি বাবা মা ঠাম্মাকে জানিয়ে দিও। আর একটা কথা, তোমার জন্য আমি একজন ভালো টিউটর ঠিক করেছি। সে সপ্তাহে দুদিন তোমাকে বাড়িতে এসে পড়িয়ে যাবে। বাবা মা ঠাম্মা সবাই ভালো আছে তো? মোহর বলল, হ্যাঁ ওনারা ঠিক আছেন, তুমি বরং ঠাম্মাকে জানিয়ে দাও। কথাটা শাশুড়ি মার কানে যেতেই উনি ঠাম্মাকে বললেন, আমি যা ভাবছিলাম সেটাই হতে চলেছে। এরপর 2 সপ্তাহ পর আসবে। তারপর মাসে একবার বাড়ি আসবে কিনা সন্দেহ। সে কোনো আকর্ষণেই বাড়ি আসবে। সে বাড়ি আসে বউয়ের সঙ্গে সময় কাটাতে, কিন্তু আপনার নাতবউ স্বামীর সঙ্গে সময় কাটানোর মতো সময় নেই। সে তো তখন সেজেগুজে কলেজে যায়। মোহরকে কলেজে ভর্তির ব্যাপারে আপনার ইন্ধন তো কম ছিল না। এবার নিশ্চয়ই আপনার শান্তি হয়েছে। আমার বাধ্য ছেলেটাকে আপনি বউকে কলেজে ভর্তির পোকাটা মাথায় ঢুকিয়েছেন। বীণাপাণি দেবী বললেন, বৌমা তুমি এত অল্পে মাথা গরম কেন করছো? বিয়ের আগে এত বছর ধরে তোমার ছেলে কোন আকর্ষণে বাড়ি আসতো? সে তার বাবা মা ঠাম্মা আর এই বাড়ির আকর্ষণে বাড়ি আসেনি। সবার প্রতি দায় দায়িত্ব পালন করেনি। কাজের জন্য মাত্র 1 সপ্তাহ বাড়ি আসবে না বলে তুমি বাড়ি মাথায় করছো? অকারণে মোহরের ওপর দোষারোপ করছো। তোমার ছেলের ইচ্ছাতেই মোহর কলেজে ভর্তি হয়েছে। এখানে আমার বা মোহরের কোনো ভূমিকাই নেই। তুমি অকারণ দুশ্চিন্তা করো না। তোমার ছেলে বৌমার মধ্যে যথেষ্ট বোঝাপড়া আছে। কি করে বুঝবো মা, ওরা এখনো পর্যন্ত হানিমুনেও যায়নি। একরাশ চিন্তা নিয়ে বীণাপাণি দেবী ছেলে বৌমার ঘর থেকে বেরোলেন। সত্যি তো, ওদের তো এতদিনে হানিমুনে যাওয়ার কথা। রবিবার সকালে চা খেতে খেতে বীণাপাণি দেবী মোহরকে বললেন, কিরে দিদি ভাই, তোর মুখখানা অমন শুকনো লাগছে কেন? বর আসেনি বলে মন খারাপ? মোহর বলল, কই না তো। আচ্ছা ঠাম্মা, তোমার নাতির কি এই বিয়েতে আপত্তি ছিল? সে কি তোমাদের ইচ্ছেতেই বিয়েটা করতে বাধ্য হয়েছে? এ কথা তোর মনে হচ্ছে কেন? সে তো নিজেই তোকে পছন্দ করে বিয়ে করেছে। তোর স্বপ্ন পূরণের জন্য তোর পাশে দাঁড়িয়েছে। তুই তোর শাশুড়ির কথা গায়ে মাখিস না। বিছানায় পড়ে থেকে থেকে ওর মেজাজটা খিটখিটে হয়ে গেছে।
আজ দুপুরে খাবার দাওয়ার পর একবার আমার ঘরে আসিস, তোর সঙ্গে আমার কথা আছে। দুপুরে মোহর ঠাম্মার ঘরে এসে বলল, বলো ঠাম্মা, কি বলবে? বীণাবাণী দেবী বললেন, আগে খাটে আরাম করে বস, চিন্তা করিস না, এমন কিছু জরুরি কথা নয়। তোকে আমি সোজাসুজি একটা কথাই জিজ্ঞেস করব, আচ্ছা তোদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক হয়? মোহর একটু হেসে বলল, আমাদের সঙ্গে সম্পর্কটা তো স্বামী স্ত্রীর সম্পর্কই ঠাম্মা। আমি কোন সম্পর্কে কথা বলতে চাইছি সেটা না বোঝার মতো বোকা তুই নোস দিদি ভাই। যে ভালোবাসার সম্পর্কে সন্তানের জন্ম হয়, পুরুষ আর প্রকৃতির মিলনেই তো নবজন্মের সৃষ্টি হয়, এটাই তো প্রকৃতির নিয়ম। তোরা এখন সন্তান নিতে চাস না, এটা ঠিক আছে। কী রে দিদিভাই, কী এত ভাবছিস? মোহর বলল, সব ঠিক আছে ঠাকুমা। বেশ বেশ, আসলে তোর শাশুড়ি মা সবসময় টেনশানে থাকে। মোহর মনে মনে ভাবল, তাদের সম্পর্ক নিয়ে তার মা, শাশুড়ি মা, এমনকি ঠাম্মাও সন্দিহান। এরা সবাই তো মায়েরই জাত, মায়েরা বোধহয় অন্তর্যামী হয়। কিন্তু বিতানের কথা যদি তার জন্য নেগেটিভ হয়, তাহলে সে কী করবে? সে বিয়ে ভেঙে ফিরে গেলে তাদের সংসার ঝরে লণ্ডভণ্ড হয়ে যাবে। মা কি এই বিপর্যয় সহ্য করতে পারবে? এই বিয়েতে বাবার আগ্রহ বেশি ছিল। বাবা যতদিন বেঁচে থাকবে, মা চিরকাল তার সরল ভালো মানুষ বাবাকে দোষারোপ করে যাবে, আর তার নিজের ভবিষ্যৎ তো অন্ধকারেই ডুবে যাবে। এই বিয়েটা ওর বিনা পয়সায় হলেও যেটুকু খরচ হয়েছে, সেটাই তার বাবা মার কাছেই অনেক। না, এখন থেকে এসব ভেবে লাভ নেই, ভালো কিছুও তো হতে পারে। সামনের শুক্রবার বিতানের রাত 8টা 8:30টায় বাড়ি আসবে। শনিবার সে কলেজ যাবে না। যাই ঘটুক, এই ফয়সালাটা তাকে করতেই হবে। এই কটা দিন মোহরের মন তোলপাড় করছিল, লেখাপড়ায় মন বসাতেও পারছিল না। যন্ত্রের মতো কলেজ করেছে আর বিতানের আশার প্রতীক্ষায় থেকেছে। কিন্তু বিতান আবারও ফোন করে বলল, মোহর, আমি এ সপ্তাহে বাড়ি যেতে পারছি না। মোহর বলল, বিতান, তুমি কেন আমাকে এড়িয়ে? কতদিন চলবে? তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তুমি এই শুক্রবার যেমন আসতে তেমন আসবে, আমি অপেক্ষায় থাকব। শুক্রবার বিতান বাড়ি এলে মোহর এক ফাঁকে বলল, আজ খাওয়া দাওয়ার পর তুমি কোনো অজুহাতেই রাত কাবার করে ঘরে আসবে না। বিতান বলল, মোহর, আমি তো দুদিন আছি, আমারও তোমাকে কিছু জানানোর কথা আছে। আমার যা বক্তব্য লিখে জানাবো, কথা দিচ্ছি, আমি মুখোমুখি কথা বলতে চাই। আচ্ছা, তাই হবে। রাতে মোহর বলল, বলো, তোমার কি বলার আছে? বিতান বলল, জরুরি কথাটা আগে তুমিই বলো। মোহর বলল, আমি জরুরি কথা কি বলতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। সেটা কবে বলতে পারি কিংবা আদৌ বলতে পারবো কিনা সেটা বোধহয় জানতে না। ভেবেছিলে তোমাদের অর্থ প্রাচুর্য আর আমাকে কলেজে পড়ার সুযোগ দিয়ে আমাকে ভুলিয়ে রাখবে, কিন্তু কোনো মিথ্যে দিয়েই সত্যিকে চাপা দেওয়া যায় না, ওটা একদিন প্রকাশ হতোই। এবার বলো, তোমার সমস্যাটা কি? বিতান বলল, মোহর, মেয়েদের প্রতি ছোটবেলা থেকে আমার কোনো ফিলিংস নেই, বিপরীত লিঙ্গের প্রতি আমার আকর্ষণও নেই। এটা বড় হবার পর তীব্রভাবে আমি বুঝতাম। মোহর বলল, এটা তো মানসিক অসুখ, এই অসুখটা গোপন করেছিলে কেন? ডাক্তার দেখিয়েছিলে? না মোহর, এটা কোনো রোগ নয়, এটা প্রকৃতির খেয়াল। আমার এক অফিস কলিগকে আমি ভালোবাসি, তুমি একটা পুরুষকে ভালোবাসো। এটা যদি প্রকৃতির খেয়াল হয়, তাহলে তুমি নিজের খেয়াল মেটাতে আমাকে বিয়ে করলে কেন? কেন আমার জীবনটা নষ্ট করলে? সেই জন্যই বেছে বেছে গরিবের মেয়ে খুঁজেছিলে? ভেবেছিলে এক গা গয়না দিয়ে টাকার গদিতে বসিয়ে দিলে গরিবের মেয়েটা বর্তে যাবে, তার আর কোনো চাহিদা থাকবে না? বিতান বলল, মোহর, আমি বিয়েটাই করতে চাইনি, শুধু আমার অসুস্থ বাবা মার ঠাম্মার কথায় বিয়েটা করতে বাধ্য হয়েছি। আচ্ছা মোহর, আমার সঙ্গে তোমার বিয়ে না হলে তোমার লেখাপড়া শেখার স্বপ্নটা কি পূর্ণ হতো? বাহ, তোমার যুক্তিটা বেশ প্রশংসনীয় তো। তুমি কি আমার স্বপ্ন পূরণের ঠিকে নিয়েছো? বেছে বেছে আমাকেই কেন? আমার মা ঠিকই বলেছিল, বড় লোকদের অন্দরমহলে অনেক রহস্য থাকে। বিতান বলল, না মোহর, আমাদের পরিবারে কোনো রহস্য নেই। তুমি তো একটা জ্যান্ত রহস্য। তোমার এই রহস্যময় জীবনের কথা তোমার বাবা মা ঠাম্মা জানেন? বিতান বলল, আমার ব্যাপারটা একমাত্র অবন জানে। সে এর আগে দুবার আমার বিয়েও ভেঙে দিয়েছিল। ও, বুঝেছি, সেই জন্যই অবন আমাকে এড়িয়ে চলে। আর আশীর্বাদের দিন অবন বলেছিল তুই অন্যায় করছিস, তার উত্তরে তুমি অনেক মিথ্যে বলে সেটা ঢাকা দিয়েছিলে। আর আমি সরল বিশ্বাসে তোমার কথায় বিশ্বাস করেছিলাম। অনেক মেয়ের মধ্যে আমাকে পছন্দ করেছিলে বলে গর্ববোধ করেছিলাম। আমার মতো অর্থ আর ক্ষমতা থাকলে আমি তোমাকে জেলের ঘানিটা নিয়ে ছাড়তাম।
সেটা যখন আমি এই সম্পর্ক থেকে বেরোতে চাই, আশা করি তুমি সহযোগিতা করবে। বিতান বলল, মোহর, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, বাস্তব জীবন ইমোশনের চেয়ে রিয়েলিটির প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি বেছে বেছে এমন একটা মেয়েকে বিয়ে করেছি যার লেখাপড়ায় আগ্রহ আছে। এতে তোমার আমার দুজনেরই স্বার্থ আছে। আমি এটা পরিকল্পনা করেই করেছি। আমার অনেকটা সময় দরকার ছিল। তুমি টাকার অভাবে লেখাপড়াটা করতে পারতে না, আমি তোমাকে সেই সুযোগটা করে দিয়েছি। তুমি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ালেই আমি ডিভোর্স দিয়ে দেব। তুমি চাইলে আমি এখনও ডিভোর্স দিতে পারি। সেটা হলে তোমার পরিবার লণ্ডভণ্ড হয়ে যাবে। আমারও অসুস্থতা, বাবা মা এটা সহ্য করতে পারবে না। মোহর বলল, এতে তোমার স্বার্থ কোনখানে? বিতান বলল, আমি তোমার আগে যে কটা মেয়ে দেখেছি তারা সুন্দরী হলেও লেখাপড়ার আগ্রহ ছিল না। একমাত্র তোমার স্বপ্ন ছিল লেখাপড়া করার, এটাই আমি কাজে লাগিয়েছি। মোহর বলল, ঠিক বুঝলাম না। বিতান বলল, আমার ঠাম্মার বয়স 84-85। আমার বাবাকে ডাক্তার একমত রকম জবাব দিয়েছেন। আমার মায়ের অবস্থাও ভালো নয়। তোমার লেখাপড়া শেষ করার আগেই বয়সজনিত কারণেই ঠাম্মা চলে যাবে। বাবা যে কোনো দিন চলে যেতে পারে, মাও বেশি দিন বাঁচবে না। আমি সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তুমি চাকরি পেতে পেতে আমি পুরো একা হয়ে যাব। তখন কাউকে জবাবদিহি করার আমার দায় থাকবে না। আর আমার বাবা মা, ঠাম্মা আমার এই জীবনের কথাও জানবে না। তারপর তুমি নতুন করে জীবন শুরু করতেই পারো। মোহর বলল, তুমি কি জ্যোতিষী? মানুষের জন্ম মৃত্যুর কথা আগে থেকে বলা যায়? আর আমি বা কেন অকারণে ওনাদের মৃত্যু কামনা করব? সবটাই কি পরিকল্পনা মাফিক হয়? তাছাড়া তোমার মা তো চান আমি যেন খুব তাড়াতাড়ি মা হই। বিধান বলল, আমি সম্ভাবনার কথা বলেছি, আর সব ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। ধরে নাও না কটা বছর তুমি নিজের ভালোর জন্য আর দুজন মৃত্যু পথযাত্রী মানুষের জন্য, একজন বৃদ্ধার জন্য অভিনয় করছো। ধরো বিয়ের আগে তুমি লেখাপড়া শুরু করলে, সেটা শেষ না করে কি তুমি বিয়েটা করতে? বিয়ের তকমা থাকলে তুমি নিজের অধিকারের সব রকম সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবে এবং লেখাপড়া কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা সিদ্ধান্ত তোমার। আমি ভেবেছিলাম এইসব ব্যাপারটা তোমাকে লিখে জানাবো, কিন্তু মনস্থির করতে পারছিলাম না। মোহর বলল, তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছ। একটা গরিব মেয়ের দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে ঠকিয়েছ। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, কিন্তু তবুও আমি তোমার এই ডিলটা বাধ্য হয়ে মেনে নেব, কারণ আমার বাবা মাও এটা সহ্য করতে পারবে না। তবে এই অভিনয়টা আমি শুধুমাত্র তোমার সঙ্গেই করব। তোমার বাবা মা ঠাম্মা কোনো অপরাধ করেননি, তাই ওনাদের সঙ্গে আমার মানবিক সম্পর্কটা আন্তরিক থাকবে। আমি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ালেও ওনাদের এই অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব না। আমি হয়তো জীবনে আর বিয়ে করতে পারবো না। বিতান বলল, মোহর, সেটা তো সময় বলবে। মোহর বলল, এবার থেকে অভিনয়টা তুমিও করবে। তোমার আমার সম্পর্ক নিয়ে তোমার মা ঠাম্মা আর আমার মার মনে সন্দেহ আছে, তাই প্রথমেই তোমাকে 4-5 দিনের জন্য নকল হানিমুনে কোথাও যেতে হবে। আমরা দুটো রুমে আলাদা থাকব, আর ওনাদের সামনে নতুন বিয়ে করা স্ত্রীর মতো আচরণ করবে। আজ থেকে আমি পাশের ঘরে আলাদা থাকব। বিতান বলল, ধন্যবাদ মোহর, তুমি আমাকে ক্ষমা না করলেও আমি চিরকাল তোমার বন্ধু হয়ে পাশে থাকব। হানিমুনে যাওয়ার খবর শুনে বিতানের বাবা মা আনন্দে উচ্ছ্বসিত, ঠাম্মাও খুশি। উধারে মোহরের বাবা মা খবরটা শুনে অনেকটা নিশ্চিন্ত। মা ফোনে বলল, আমি খুব শান্তি পেলাম রে মা। তা কোথায় যাচ্ছিস? ওর ছুটি কম, তাই 3 দিনের জন্য আপাতত পুরী যাচ্ছি মা। অনেক দিন বিতান এখানে আসেনি, পুরী থেকে ঘুরে এসে দুজনে একবার আসবি মা। মোহর বলল, ঠিক আছে, চেষ্টা করব মা। তাদের হানিমুনে যাওয়ার খবরে দুই বাড়ির সবাই খুশি। একমাত্র অবন শুধু অবাক বিস্ময়ে সোজাসুজি মোহরের মুখের দিকে তাকিয়ে থাকলো। মোহর বলল, অবন, তোমার বোধহয় আমাকে এড়িয়ে চলার আর দরকার হবে না। তুমি আমাকে কিছু বলতে চাও? অবন বলল, আজ সন্ধেবেলায় যদি তোমার সময় হয়। ঠিক আছে। মোহর কলেজ থেকে ফিরে নিজের ঘরে অপেক্ষা করছিল। অবন বলল, তুমি সবটা কি জেনে গেছো মোহর? মোহর বলল, শুক্রবার জেনেছি, কিন্তু তুমি প্রথম থেকেই জানতে। সরি মোহর, বিয়েটা ফাইনাল না হলে আমি আটকানোর চেষ্টা করতাম। এই বিয়েটা ঠিক হবার আগে পর্যন্ত আমি কিছু জানতাম না। বিতানের নির্দেশে বাড়ির সবাই এটা গোপন রেখেছিল। সে সবাইকে বলেছিল এটা নাকি আমার জন্য একটা সারপ্রাইজ। তারপরে আমার করার কিছু ছিল না।
এই পরিবারের ওপর আমার আকণ্ঠ ঋণ, তাই ঠিক হয়ে যাওয়া বিয়েটা ইচ্ছা করলেও ভাঙতে পারিনি। কিন্তু তুমি সব জেনো এই নাটকটা কেন করছো? কেন ডিভোর্স নিয়ে ফিরে যাচ্ছ না? মোহর বলল, এত বিত্ত বৈভব ধন দৌলত ছেড়ে কেন চলে যাব? তুমি কি ভেবেছ বন্ধুর মাথায় হাত বুলিয়ে এসব তুমি একা ভোগ করবে? এতদিনে নিশ্চয়ই তোমার ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠেছে। একটা গরিবের মেয়ের হাতে হঠাৎ যদি টাকা আর ক্ষমতা চলে আসে তাহলে সেই লোভ কি সামলানো যায়? বিয়ে আর সংসারের বাইরে এই জীবনটাও তো কম লোভনীয় নয়। ঠিক এই উদ্দেশ্যেই তো তুমিও এই বাড়ির মাটি কামড়ে পড়ে আছো। অবন মুখ লাল করে বলল, তুমি আমাকে অপমান করছো মোহর। তুমি আসার আগে এই 3টে মানুষ, তাদের বিষয়ে সম্পত্তির চুলচেরা হিসাব আমি সামলেছি। মান অপমান বোধ তোমার আছে নাকি? তোমার মেরুদণ্ড সোজা থাকলে তুমি আশীর্বাদের আগে বা পরেও আমাকে সেদিনই গোপনে সবটা জানাতে পারতে। তোমার নাম আমি মরে গেলেও কাউকে জানাতাম না। তুমি বললে না এই পরিবারের ওপর তোমার প্রচুর ঋণ, তাহলে এই পরিবারের একমাত্র পুত্রবধূর ওপর তোমার সেই ঋণও বর্তায়। অবন বলল, পুত্রবধূ? অবশ্যই পুত্রবধূ। আইনত আমি বিতানের কাগজের বউ, তাই এরপরও থেকে তুমি আমার পার্সোনাল কাজটাও করবে। আমার কিছু রেফারেন্স বই লাগবে, সেগুলো লিস্ট মিলিয়ে এনে দেবে। আমার কিছু প্রয়োজনীয় পোশাক লাগবে, সেটাও এনে দেবে। আর প্রতি সপ্তাহে সংসারের খরচার হিসাবটা আমাকে দেখাবে। জমির হিসেব বিতানকে দেখালেও আমি চেক করে নেব। আর ফোনটা সবসময় খুলে রাখবে। আমার এই পার্সোনাল কাজের জন্য তোমার স্যালারি আমি বাড়িয়ে দেব। অবন বলল, আমি তোমাকে একটু অন্যরকম ভেবেছিলাম। শুধুমাত্র ধন সম্পত্তি আর বিলাসবহুল জীবনের লোভে নিজের আত্মসম্মান বিসর্জন দিলে? আমি যখন গরিব ছিলাম তখন আমার আত্মসম্মান, আবেগ, মানবিকতা সবটাই ছিল। কিন্তু আমার গায়ে এখন বড় লোকের শিলমোহর, তাই আবেগের চেয়ে বাস্তব আমার কাছে মূল্যবান। আমার জন্য যদি আমিও পরিবারের গেনার হয়ে, তাহলে সেই সুযোগটা আমি নেব না কেন? অবন বলল, এগুলো তোমার মনের কথা নয় মোহর। প্লিজ তুমি এই মিথ্যে সম্পর্কটা থেকে বেরিয়ে এসো। আমি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করব। কিভাবে অবন? আমি তোমার লেখাপড়ার খরচ বহন করব। মোহর বলল, তোমার এই দয়ার দান আমি নেব কেন? কোন অধিকারে নেব? আর কেনই বা এত কৃচ্ছ সাধন করব? তুমি ধার হিসেবে নাও, নিজেও কিছু টিউশনি করো, এতে তুমি মাথা উঁচু করে বাঁচবে। মোহর বলল, জুতো মেরে গরুদান, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অবন বলল, তুমি বারবার আমাকে অপমান করছো, তাহলে চুপচাপ নিজের দায়িত্ব পালন করো। আমার জীবনের সঙ্গে অনেকের জীবন জড়িয়ে আছে। আচ্ছা, তুমি বিয়ে করছো না কেন? ঠাম্মা, আমার শ্বশুর শাশুড়ি নাকি বারবার বিয়ের জন্য তোমাকে সাদাসাদি করছেন। এই বাড়ির একজন বিশ্বস্ত কর্মচারী হিসাবে তোমার বউকে নিয়ে এই বাড়িতে তুমি স্ত্রীকে নিয়ে থাকতেই পারো। না, ভুল বললাম। এই বাড়ি থেকে ছোট থেকে বড় হবার সুবাদে তুমি এই বাড়ির একজন সদস্যও বটে। তাহলে বিয়ে করছো না কেন? অবন বলল, আমার নিজের মাথা গোঁজার আস্থানা নেই বলে। এই বাড়িতে আমি একজন আশ্রিত, কিন্তু আমার স্ত্রীকে আশ্রিতা করার কোনো ইচ্ছে নেই আমার। এবার আমি উঠতে পারি। অবশ্যই। পুরী থেকে ফিরে আসার পরই মোহর তার সব মনোসংযোগটুকু লেখাপড়ায় দিল। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, পরিবেশ এখন আনন্দময়। শ্বশুর শাশুড়ির চিকিৎসা এখন ডাক্তারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমেই হয়। অবন সেদিনের পর থেকে মোহর না ডাকলে সামনে যায় না। সপ্তাহে হিসেবের খাতা নিয়ে অবন দুবার মোহরের কাছে গিয়ে ফিরে এসেছে। মোহর পরিষ্কার বলে দিয়েছে, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। অবন আরও একবার এসে বলল, হিসেবটা চেক করে নাও। মোহর বলল, বলেছি তো, কোনো দরকার নেই। তুমি তো দেখবে বলেছিলে, সব তোমার বন্ধুকে দেখিও। কেন আমি হিসেবে কারচুপি করে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি কিনা সেটাই পরিবারের ভবিষ্যৎ মালকিন হিসেবে তুমি দেখতে চাও না? তোমার কথা শেষ হলে চলে যাও। অবন বলল, তোমার আর কোনো কাজ থাকলে হুকুম করতে পারো, আপাতত নেই। পরের সপ্তাহে বিতান বাড়ি এলে মোহর বলল, এই রবিবার একবেলার জন্য আমি বাবা মার কাছে যাব। এই বাড়ির জন্য পুরী থেকে যে উপহারগুলো এনেছিলাম সেগুলো এখানে সবাইকে দিয়েছি। আমাদের বাড়ির গিফটগুলো তুমি নিজের হাতেই সবাইকে দেবে। বিতান বলল, মোহর আবার? আমি কেন? কারণ তোমার আমার সুখী দাম্পত্য জীবন আমার বাবা মা আর টিকলিকে দেখানো দরকার, এটাই আমাদের শর্ত ছিল। মোহর আর বিতান পৌঁছালে সুমিত্রা এক মুখ হেসে বলল, 2 দিন থাকবি তো তোরা?
বহুদিন পর মোহর মার মুখে হাসি দেখল। মেয়ে জামাইয়ের ঝলমলে মুখ দেখে বাবা গর্বের হাসি হাসল। ওই হাসি দিয়ে বাবা যেন মেয়েকে বুঝিয়ে দিল, কেমন ঘর বড়ে মেয়ের বিয়ে দিয়েছি, একবার দেখো। বিতানদার হাত থেকে উপহার পেয়ে টিকলিও খুশিতে গদগদ। মা বলল, আবার আমাদের জন্য কেন বাবা? তোমার বাবা মা ঠাম্মা সবাই ভালো আছেন তো? অনেক দিন পরে এলে বাবা, 2 দিন থেকে যাবে তো? বিতান নিপুণ অভিনেতার মতো বলল, মা আমার তো ছুটি নেই, আর মোহরের কলেজ টিউশন দুটোই কামাই হবে, পরের বার এসে থাকবো। বাড়ি ফিরে এলে ঠাম্মা বলল, হ্যাঁ রে দাদু ভাই, অবন হঠাৎ ওদের ভাঙা ভিটেটা ভেঙে নিজের বাড়ি করা শুরু করলো কেন? আমি কদিন আগে ওকে বিয়ের কথা বলেছিলাম, ওর তো বিয়ে করে এখানেই থাকার কথা। তোর সঙ্গে কিছু হয়েছে নাকি? বিতান বলল, কই না তো। আচ্ছা, আমি দেখছি। বিতান একটু অন্যমনস্ক হয়ে নিজের ঘরে এলো। অবনদের মাটির ভাঙাচোরা ভিটেটা তাদের রাধা গোবিন্দ মন্দিরের কাছেই। বহু বছর ধরে ওটার বর্ষার জল খেয়ে খেয়ে হাড়গোড় ভেঙা অবস্থায় পড়ে আছে। বিতান একবার বলেছিল জায়গাটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখতে, অবন রাখবেও বলেছিল, কিন্তু তাকে কিছু না জানিয়ে হঠাৎ এখনই কেন? মোহর নিজের ঘরে বই খুলে বসেছিল। বিতান দরজা নক করে বলল, আসবো? মোহর বলল, এসো। কিছু দরকার? বিতান বলল, আচ্ছা মোহর, তুমি অবনকে কিছু বলেছ? বলাটা স্বাভাবিক নয়। আমার সর্বনাশের জন্য অবনও সমান দায়ী। মোহর, তোমার সর্বনাশের জন্য যদি কেউ দায়ী থাকে সেটা আমি। তুমি কেন বেচারাকে শুধু শুধু দোষারোপ করছো? ও সত্যি কিছু করার ছিল না। ও নিজেকে এই পরিবারের প্রতি ঋণী ভাবে, তার জন্য ওকে আগুনে ঝাঁপ দিতে বললেও দেবে। তোমাকে তো আমি সবটা বলেছিলাম। এই সিদ্ধান্তটা নিতে তোমাকে আমি জোর করিনি, আমি বাস্তবটা তোমাকে বুঝতে অনুরোধ করেছিলাম। মোহর বলল, আমি পরে আমার ভুলটা বুঝেছিলাম। ওদের কথার মাঝখানে অবন এসে দরজা নক করলো। বিতান বলল, অবন ভিতরে আয়। অবন দুটো অ্যাকাউন্ট বের করে বলল, বিতান, এর একটা আমার সঞ্চয়ের টাকার কাগজ, এটা দিন 7 আগে ম্যাচিওর করেছে, যেটা দিয়ে আমি বাড়িতে হাত দিয়েছি। শেষ করতে হয়তো অনেক সময় লাগবে। আর একটা অ্যাকাউন্টে আমার স্কুলের মাইনের টাকা আছে। এখানে তো আমার থাকা খাওয়া পড়া সবটাই ফ্রি, তাই স্কুলের মাইনের টাকা সবটাই জমে যায়। বিতান বলল, এসব কি হচ্ছে অবন? আমাকে এসব দেখাচ্ছিস কেন? অবন বলল, তোর জানাটা দরকার। এতদিন তোকে জানানোর দরকার হয়নি, তাই জানাইনি। আর একটা কথা, তোর এই ম্যানেজারের পোস্ট থেকে আমি রিজাইন দেব। 3 মাসের মধ্যে তুই কাউকে খুঁজে নে। এই কাজের বিনিময়ে আমি কোনো স্যালারি নিতে চাই না। কাকু কাকিমা আমাকে জোর করেছিল বলে মেনে নিয়েছিলাম। আমি চাকরি না পেলে কি করতাম জানি না। বিতান বলল, এসব তুই কি বলছিস অবন? তোর সঙ্গে কি আমাদের মালিক কর্মচারীর সম্পর্ক? তুই পরিশ্রমের বিনিময়ে এখানে চাকরি করছিস। আমি বা আমার পরিবার কখনো তোর কাছে কোনো হিসেব দেখতে চাইনি। তুই জোর করে দেখিয়েছিস। তুই জানিস না আমার বাবা মা ঠাম্মা আমার চেয়েও তোর ওপর বেশি নির্ভর করে? আমি অকৃতজ্ঞ নই বিতান। ওনাদের শেষ দিন পর্যন্ত আমি পাশে থাকব। আমি আজ যা কিছু হয়েছি সেটাই পরিবারের জন্য। আমি আমার সব কর্তব্য ভালোবেসে করব, কিন্তু টাকা পয়সা বিষয় সম্পত্তির হিসেব নিকেশ থেকে আমাকে অব্যাহতি দে। বিতান বলল, আজ এত বছর পর কেন এই কথা বলছিস? তুই কি মোহরের কথায় রাগ করে এসব বলছিস? মোহর বলল, অমর, সেদিন আমি যা কিছু বলেছি তার মধ্যে আমার দুর্ভাগ্যের জন্য তোমাকে দায়ী করাটা শুধু সত্যি ছিল। অবশ্য সেটা অন্যায়ও ছিল। বাকিটা তোমাকে অপমান করার জন্য বলেছি বলে সরি। ভেবে দেখলাম আমার দুর্ভাগ্যের জন্য তুমি কোনোভাবেই দায়ী নাও। এই পরিবারে আমি 3rd পার্সেন্ট, সেটা তুমি ভবিষ্যতে জানবে। কিন্তু এই পরিবারের সবাই তোমাকে ছেলের আসনটা দিয়েছে, আর এটা তুমি তোমার সততা দিয়ে তিল তিল করে অর্জন করেছো। আমি এই পরিবারের 3য় ব্যক্তি হয়ে অনুরোধ করছি, তুমি যেমন সব কিছুর দায়িত্ব নিয়েছিলে সেটা নাও। ভবিষ্যতে বাবা মা ঠাম্মার অবর্তমানে একদিন বিতানকে এই বিষয় সম্পত্তি নিয়ে ভাবতে হবে। 3 দিনের একটা অপরিচিত মেয়ের কথায় রাগ করে দায়িত্ব নিতে অস্বীকার করলে এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। বিতান বলল, তুই আমার কাছে লোন নিয়ে বাড়িটা কমপ্লিট করে নে। না রে, আর ঋণের বোঝা বাড়াবো না। আমি আস্তে আস্তে সময় নিয়ে করব। মোহর বলল, এবার বলো, বিয়ে করছো কবে? সময় হলে করব। আমি কিন্তু তোমার পার্সোনাল কাজটা খুশি হয়েই করব। আমার কোনো পার্সোনাল কাজ কোনো দিন থাকবে না। যদি থাকে সেটা আমি নিজেই করে নিতে পারবো। ওটাও তোমাকে অপমান করার জন্যই বলেছিলাম। না মোহর,
তোমার এই একটা মাত্র কথায় আমি অপমানিত হইনি। আমার দ্বারা যদি তুমি সামান্য উপকৃত হও, আমি নিজেকে ধন্য মনে করব। আমি এবার উঠি। মোহরের বিয়ে ফাইনাল পরীক্ষার 7 দিন পর একদিন ঘুমের মধ্যেই বীণাপাণি দেবীর মৃত্যু হলো। আগের দিনও ঠাম্মা তার সঙ্গে অনেক গল্প হাসি ঠাট্টা করেছিলেন। সুযোগ পেলেই একটা বাচ্চার জন্য আবদার করে বলতেন, নাথ বউ, তুই শুধু একটা আমাকে পুঁতি কিংবা পুতিন এনে দে, আমি বেঁচে থেকে তাকে মানুষ করে দেব। তারপর তুই যত খুশি লেখাপড়া কর, চাইলে সব বাধা উপেক্ষা করে স্বাবলম্বী হয়ে নিজের আইডেন্টিটি তৈরি কর। মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, বুঝলি নাথ বউ, আমার ইদানিং বড় ভয় করে। আমার চোখের সামনে দিন দিন ছেলেটার চেহারার অবনতি দেখতে পাচ্ছি। আজকাল খাওয়াটাও পাখির আহারের মতো নামমাত্র খাচ্ছে, অথচ একটা সময় ছেলেটা যাকে বলে ভোজন রসিক ছিল। থালার পাশে পঞ্চব্যঞ্জন 2 রকম মাছ ভাজাভুজি কম হলে বাড়ি মাথায় করত। শেষ পাতে পায়েস কিংবা মিষ্টি কিছু একটা থাকা চাই। ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, আমার চোখের সামনে যেন ছেলের মৃত্যুটা যেন দেখতে না হয়। ঠাম্মার কাঙ্ক্ষিত মৃত্যুটাই শেষ পর্যন্ত হলো। এই মানুষটার মৃত্যুতে মোহর স্বজন হারানোর মতো কষ্ট পেল। এই একটা মানুষ তার জীবনে আশ্রয় ও অক্সিজেন ছিল। পারলৌকিক কাজ মিটে গেলে শাশুড়ি মা তাকে আর বিতানকে ডেকে বললেন, এবার তো মোহরের গ্র্যাজুয়েশন শেষ হলো, এবার অন্তত মন দিয়ে সংসারটা করুক। তোর ঠাম্মা বেঁচে থাকতে তোদের একটা সন্তানের মুখ দেখতে চেয়েছিলেন, তার আশাটা তো পূর্ণ হলো না, আমাদের আশাটা অন্তত পূর্ণ কর। বিতান বলল, মা, মোহরের রেজাল্ট বেরোলে এমএ পড়বে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ও আগে লেখাপড়াটা কমপ্লিট করুক। সন্তান আজ পড়লেই তো কাল হবে না, এত বড় বাড়িতেও একা একা বসে থেকে কি করবে? বিমলা বলল, তোর ঠাম্মা এত বড় সংসারটা দেখে রাখতো, একজন কাউকে তো সংসারের হালটা ধরতে হবে। তুমি ভেবো না মা, সংসার যেমন চলছিল তেমনই চলবে। এই বাড়ির কাজের লোকজনরা সবাই পুরনো বিশ্বস্ত, আর অবন তো আছেই। অবন কি চিরকাল তো সংসার দেখবে? সেও তো এরপর বিয়ে থা করে সংসারই হবে। মা, অবন নিজের বাড়িঘর না করে বিয়ে করবে না বলেছে। ওর বিয়ে হতে এখন দেরি আছে, আর বিয়ে করবে এটাই তো স্বাভাবিক। তুমি আমার ওপর ভরসা রাখো। ঠিক 1.5 বছরের মাথায় একদিন রাতে ঘুমের মধ্যে বিতানের বাবাও হার্ট ফেল করলো। বিতান তখন বাড়িতেই ছিল। বিতানের মনে যতই মানসিক প্রস্তুতি থাকে, পরপর 2টো প্রিয়জনের মৃত্যুতে বিতান বড় ধাক্কা খেল। বিতানের মা শয্যাশায়ী অবস্থায় দীর্ঘদিন বেঁচেছিলেন। তিনি যতদিন বেঁচেছিলেন মোহরকে একেবারেই সহ্য করতে পারতেন না। বিছানায় শুয়ে শুয়ে মোহরকে সাপ সাপান্ত গালাগালি করতেন। মোহরের স্কুলের চাকরি আর ডিভোর্স পর্ব মিটে যাওয়ার পরেও বিমলা দেবী আরও 6 মাস বেঁচেছিলেন। ডিভোর্সের পর বিতান বলেছিল, মোহর, এবার থেকে তুমি মুক্ত। মায়ের ব্যাপারটা আমি বুঝে নেব। তোমাকে মা দিন রাত অপমান করে, গালিগালাজ করে, সব কিছুর জন্য দায়ী করে। এসব তোমার প্রাপ্য নয়। মোহর বলল, তোমার মাকে এই অবস্থায় আমি ফেলে যেতে পারবো না। মানুষটা প্রবল হতাশা থেকে আমাকে গালিগালাজ করে। যে কোনো মাই এটা করত। আমার কাছে এটা খুব গৌণ ব্যাপার। তবে এবার আমার বাবাকে সবটা জানানোর সময় হয়েছে। অভিনয় করতে করতে আমিও খুব ক্লান্ত। মোহর প্রথম যেদিন স্কুলে জয়েন করতে যাবে সেদিন বিমলা দেবীকে প্রণাম করতে গিয়েছিল। সেদিন বিমলা দেবী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলেছিলেন, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি একটা লোভী ডাইনি বাজা মেয়ে মানুষ। বাইরে পুরুষদের সঙ্গে ফুর্তি করছো আর একগাদা দাসীবাদী নিয়ে এখানে রাজত্ব চালাচ্ছ। আমার ছেলের ঘাড় ভেঙে তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, তাহলে ওকে মুক্তি দিচ্ছ না কেন? ধন সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বলে? বিতান বলল, মোহর, আমি বলছি, এই অপমান সহ্য করে তুমি এখানে থেকো না। তুমি তোমার বাবাকে সবটা জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। মাকে আমি ঠিক সামলিয়ে নেব। মোহর বলল, উনি মা হিসাবে ঠিক কথাই বলেছেন। আমি ওনার কথায় আমি কোনোদিন কিছু মনে করিনি, আজও করছি না। উনি যতদিন বেঁচে থাকবেন আমি এখানেই থাকবো। অনেক দিন পরে হঠাৎ টিকলির ফোন এলো। টিকলি বলল, দিদি ভাই, কেমন আছিস রে? এতদিনেও তোর একটা ছানাপোনা নেওয়ার সময় হলো না। মোহর বলল, দাঁড়া দাঁড়া, এই তো সবে চাকরিতে জয়েন করলাম। সত্যি তুই চাকরি পেয়েছিস? তাহলে তো তোর স্বপ্ন পূর্ণ হলো। বিয়ে হয়ে যাওয়ার পরেও তোর মনে কত দুশ্চিন্তা ছিল। আমার তো মনে হয় তুই ভাগ্য করে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছিস। আমিও তোকে একটা সুখবর দেওয়ার জন্য ফোন করছি। কীরকম সুখবর রে? দিদি ভাই, আমি বিয়ে করছি।
মোহর বলল, সে কি রে, বিয়ে করলি মানে? তুই কবে থেকে ডুবে ডুবে জল খাচ্ছিস? কাকে বিয়ে করলি? বাবা মাকে জানিয়েছিস? টিকলি বলল, বাপরে বাপ, তুই যে উকিলের মতো চেরা শুরু করেছিস। প্রতাপকে বিয়ে করেছি, ওই ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওর আন্ডারই পিএইচডি করছি। বাবা মাকে জানাবো, কিন্তু জানালে বাড়িতে একটা ঝড় উঠবে। কেন, ভালো ছেলের সঙ্গেই তো বিয়ে করেছিস। অবশ্য বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছিস বলে বড়জোর একটু রাগ করবে। আচ্ছা, বিয়েটা কাউকে না জানিয়ে করার দরকার হলো কেন? জানালে বাবা মা মত দিত না। যাকগে, আমি পরে তোকে সবটা বলবো। পরের সপ্তাহে এক রবিবার মোহরের বাবা ঝড়ে বিধ্বস্ত চেহারা নিয়ে মেয়ের কাছে এলো। মোহর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা, মা ভালো আছে তো? সর্বনাশ হয়ে গেছে রে মা। টিকলি প্রতাপ ইসলাম বলে একটা মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। খবরটা শুনে তোর মা অসুস্থ হয়ে পড়েছিল। তাকে ডাক্তার দেখিয়ে কোনো রকম একটু সুস্থ করে তোর কাছে এসেছি। মোহর বলল, বাবা, টিকলি ভালোবেসে বিয়ে করেছে বলে তোমাদের আপত্তি, নাকি মুসলিম ছেলেকে বিয়ে করেছে বলে আপত্তি? টিকলি আমাকে বিয়ের খবরটা জানিয়েছিল, কিন্তু ছেলেটি মুসলিম সেটা জানায়নি। মনমোহন বাবু বলল, কি বলবো, চিরদিন আমি একটা সংস্কারে বিশ্বাস করে এসেছি, সেখানে এত বড় একটা ধাক্কা মেনে নিতে পারছি না রে। মোহর বলল, আমি তো বলবো টিকলি একটা যথার্থ পুরুষকে বিয়ে করেছে। ও ধর্মের থেকে মানুষকে আর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। বাবা, তোমরা তো আমার বিয়েটা জাত বর্ণ গোত্র মিলিয়ে দিয়েছিলে। যার সঙ্গে বিয়েটা দিয়েছিলে সে নামেও ও চেহারায় পুরুষ। এটা আমি বিয়ের কিছুদিন পরেই জানতে পারি। এর বেশি জানতে চেও না। আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল, বলতে পারো এই ডিলটা করা ছাড়া আমার কাছে বিকল্প রাস্তা ছিল না। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত এখানে থাকার ও বিয়েটা রাখার চুক্তিতে ছিলাম। এতদিন ধরে আমরা সুখী দাম্পত্যের অভিনয় করেছি। এখন আমি চাকরি পেয়েছি, আমাদের ডিভোর্স তো হয়ে গেছে। মনমোহনবাবু বললেন, এসব তুই কী বলছিস মা? সব কিছুর জন্য তাহলে কি আমিই দায়ী? তোর মা এই বিয়েতে আপত্তি ছিল, কেন যে ওর কথাটা শুনলাম না? না বাবা, এটা আমার ডেস্টিনি। তুমি তো আমাকে রাজরানী করতে চেয়েছিলে, তোমার চাওয়াটা তো মিথ্যে ছিল না। তাহলে তুই এখনো এখানে আছিস কেন? তোর মা জানলে তাকে আমি বাঁচাতে পারবো না। বাবা, বিধানের মা শয্যাশায়ী, তার একরকম শেষ অবস্থা। তার শেষ সময় পর্যন্ত ওনার পাশে থাকাটা আমার মানবিকতা। ওনারা তো কেউ দোষ করেননি। এখনই মাকে কিছু বলো না, মাকে তো পরে জানাতেই হবে। যা সত্যি তাকে মেনে নিতেই হয়, মাকেও মানতে হবে। মনমোহনবাবু বললেন, টিকলি জানে? না, এখনো জানে না, এবার জানবে। কিন্তু টিকলির বিয়েটা তোমরা মেনে নাও। আমার জন্য ভেবো না, আমি তো নিজেকে গুছিয়ে নিয়েছি। তুমি আজ আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করতে যেও না। উনিও এই ব্যাপারটা জানেন না, আর জানেন না বলেই আমাকে অপমান করেন। বাচ্চা না হবার ব্যাপারে আমাকে দায়ী করেন। তুমি বাইরে থেকে একবার দেখে চলে যাও, আর মাকে বুঝিয়ে ঠান্ডা করো। মোহর শ্বশুর মশাইয়ের খাটটা আগেই চাদর পাল্টে পরিষ্কার করে রেখেছিল। ইদানিং বিমলা দেবীর শরীরটা আরও খারাপ হয়েছিল। শুধু মঙ্গলা মাসির ওপর দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না, তাই আজ থেকে মোহর ঠিক করেছে সে রাতে এই ঘরেই ঘুমাবে। রাতে পা টিপে টিপে বিছানায় বসতেই বিমলা দেবী বললেন, তুমি এ ঘরে কি করছো? তোমাকে আগেই তো বলেছি আমি তোমার মুখ দেখতে চাই না। আদিক্ষেতার দেখাতে এসেছো, নাকি আমার মরণ তাকিয়ে আছো? মোহর নরম গলায় বলল, মা শান্ত হন, এত উত্তেজনা আপনার পক্ষে ভালো নয়। তুমি আমার জীবনে, আমার ছেলের জীবনে মূর্তিমান অশান্তি। তোমাকে চোখের সামনে দেখলে আমার শরীর আরও খারাপ করবে। গোটা বাড়িটাকে তুমি শ্মশান করে ছেড়েছ, আমার ছেলেটাকে তোমার খাস চাকর বানিয়ে রেখেছ। আর কি চাও তুমি? মোহর বলল, মা, আপনি যা চাইছেন সেটাই হবে, কিন্তু ডিভোর্স পেতে একটু সময় লাগবে। সেই সময়টুকু আমাকে এই ঘরেই থাকতে দিন। বিমলা দেবী বললেন, তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, সত্যি বলছি। তাহলে আমি কি জন্য আমার ছেলের মুক্তি চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি মা। বেশ, তাহলে তোমাকে যা যা গয়না দামি দামি শাড়ি দিয়েছি সেগুলো সব তোমাকে দিয়ে দেব। এছাড়া একটা মোটা অঙ্কের টাকাও দেব। মোহর কাছে এসে বলল, মা, এসবের আমার কোনো দরকার নেই। আমি তো চাকরি করছি, চাকরি না করলেও আমি কিছুই নিতাম না। আমি এক কাপড়ই চলে যাব। আমি আপনার পায়ে একটু হাত বুলিয়ে দেব? দেবে, কিন্তু আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি,
অনেক অপমানও করেছি, তোমার রাগ হচ্ছে না? মোহর বলল, সে তো রাগের মাথায় বলেছেন, আপনার কষ্টটা বুঝি। রাধা গোবিন্দ তোমার মঙ্গল করুন। শেষের 4 মাস বিমলা দেবীর সঙ্গে মোহরের খুব ভালো ভাব হয়ে গেল। মোহর রসুন তেল গরম করে হাতে পায়ে মালিশ করে দিয়ে বিমলা দেবীর মাথায় হাত বুলিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাতো। মাঝে মাঝে উনি জিজ্ঞাসা করতেন, তোমাদের ডিভোর্সের আর কত দেরি? মোহর বলতো, আর যদি বেশি দেরি নেই মা, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমার নিজেরই এখন খারাপ লাগে মোহর। তোমার এই সেবা যত্ন নিতে আমার এখন সংকোচ হয়। এখন বুঝতে পারছি তুমি খুব ভালো মনের নির্লভ একটা মেয়ে। রাধা গোবিন্দর আশীর্বাদে তুমি চাকরি পেয়েছো, আর আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি আরও অনেক উন্নতি করো। মোহর বলল, আমি সব কিছু ভুলে গেছি মা, আপনিও মনে রাখবেন না। এর কিছুদিন পর বিমলা দেবী গভীর কোমায় আচ্ছন্ন হয়ে থাকলেন। বিতান খবর পেয়ে বাড়ি চলে এলো। 10 দিন কোমায় থেকে বিমলা দেবীর মৃত্যু হলো। বিতান বলল, মোহর, আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। মোহর বলল, আমি ওনার পারলৌকিক কাজ পর্যন্ত থাকতে পারতাম, কিন্তু স্বামী স্ত্রীর একসঙ্গে অসহ্যের ঢের একটা ব্যাপার আছে। আমি লোকজনের ও কৌতূহল থাকবে। আমি অবশ্য সাদা শাড়ি আর নিরামিষ খেতে রাজি আছি। আমি ওনার সঙ্গে মিথ্যাচার করেছি, তাই ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এটুকু আমি করতে চাই। মিথান বলল, তোমার থাকতে ইচ্ছা হলে থাকতেই পারো। কাজের লোকজন অকারণে কৌতূহল দেখাবে না। তুমি তোমার বাবাকে নিশ্চয়ই সবটা বলে দিয়েছ। ভাবছি ওনাকে মায়ের পারলৌকিক কাজে নিমন্ত্রণ করলে আমি কিভাবে ফেস করব। মোহর বলল, হ্যাঁ বাবা জানে, তবে বাবাকে আমি তোমার মায়ের মৃত্যুর খবরটা পরে জানাবো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বাবাকে তোমার মুখোমুখি আমি দাঁড় করাবো না। আগে তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেলে আমাকে বাবা মার বোঝা হয়ে থাকতে হতো। আজ তোমার এই জন্যই আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। আজ তোমার প্রতি আমার কোনো ঘৃণা নেই। এই দীর্ঘ সময় কত সেই ঘৃণাকে ভুলতে সাহায্য করেছে। বিতান বলল, না মোহর, তুমি কৃতজ্ঞতার কথা বলে আমাকে লজ্জা দিও না। আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি, এটাই ধ্রুব সত্যি। যেটা বলেছিলাম, আমিও আত্মীয় স্বজনদের নিমন্ত্রণে করে তোমাকে অস্বস্তিতে ফেলবো না। মায়ের কাজটা মিটে গেলে তোমার আর অবনের সঙ্গে আমার কিছু কথা আছে। অবশ্য দরকারটা অবনের সঙ্গে। তুমি আর একটা দিন এখানে উপস্থিত থাকলে খুশি হব। আচ্ছা মোহর, তুমি কোথায় থাকবে ঠিক করেছো? আপাতত একটা লেডিস হোস্টেলেই থাকবো। বিতান বলল, তোমার থাকার ব্যবস্থা অবন করে রেখেছে। মোহর বলল, ঠিক শুনেছ, এই ব্যবস্থাটা অবন আমার সম্মতি নিয়েই করে দিয়েছে। বিতান বলল, সত্যি অবনটা বুকে পাথর চাপা দিয়ে এত নিঃশব্দে তোমার উপকার করে, এটাও তুমি ঠিক করলে? অবনের কাছেও আমি কৃতজ্ঞ। সব কাজ মিটে গেলে বিতান বলল, অবন, এবার আমার বাড়ির সব কিছু থেকে তোকে মুক্তি দিলাম। আমি একটা ট্রাস্টির হাতে সব কিছু দায়িত্ব দেব। সমস্ত কথাবার্তাই হয়ে গেছে, কাগজপত্র রেডি করেছি। বাড়িটা বৃদ্ধাশ্রম করব। আশ্রমটার নাম হবে বিনা প্রাণীর আশ্রয়। বিষয় সম্পত্তি আর সঞ্চিত টাকার সুদে আশ্রমটা চলবে। বিনা ডোনেশনে সীমিত সংখ্যক বয়স্ক মানুষরা এখানে থাকবেন। ট্রাস্টি থেকেই ঠাকুর মন্দিরে পুজোর ব্যবস্থা হবে। এই সম্পত্তির একটা অংশ তোকে দেওয়ার জন্য বাবা মা ঠাম্মা তোকে ঝুলিঝুলি করেছিল, কিন্তু তুই নিসনি। আমি এখনো দিতে রাজি আছি। অবন বলল, আমি যে কিছুই নেব না এটা তুইও জানিস। এই পরিবারের আর তোরা আমাকে অনেকবার দিয়েছিস, তবে তুই খুব ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু তুই উঠবি কোথায়? আমি দিল্লিতে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছি। কখনো আসার ইচ্ছে হলে বৃদ্ধাশ্রমেই উঠব। মোহর, তোমার কাছে একটা অনুরোধ। আমার মা ঠাম্মা যে গয়নাগুলো তোমাকে দিয়েছে সেগুলো নিলে খুশি হব। মোহর বলল, সরি, আমি এই বাড়ির একটা সুতোও নেব না। ওনারা আমাকে তাদের একমাত্র পুত্রবধূ হিসাবেও ওগুলো দিয়েছিলেন, কিন্তু আমি তো আদেও ওনাদের পুত্রবধূ ছিলাম না। মৃত্যু তো আদেও ওনাদের মৃত্যু সহ্যে আমি তোমার মাকেও এটা বলেছিলাম। তোমার এই প্রচেষ্টা আর সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিতান বলল, আমি জানতাম মোহর, কিন্তু তোমার একান্ত ভক্তর অর্ঘ্যটুকু অন্তত একবার গ্রহণ করো। মোহর বলল, কি বলতে চাইছো?
অবন এত বছর ধরে শুধু তোমার জন্য তপস্যা করেছে, এবার ওর প্রতি প্রসন্ন হও। ও নতুন বাড়িটা শুধু তোমার কথা ভেবেই বানিয়েছে। ওকে তুমি ফিরিয়ে দিলেও সারা জীবন তোমার অপেক্ষায় থাকবে, তবু ওর জীবন আর কখনোই কাউকে জায়গা দেবে না। মোহর অবাক হয়ে অবর্ণের দিকে তাকালো। বিতান বলল, অবন, তুই বিষয় সম্পত্তি নাই বা নিলি, কিন্তু তোকে বন্ধু হিসাবে আমি কিছু উপহার দিলে নিবি না? তোর নতুন বাড়িটা আমাকে ফার্নিচার দিয়ে অন্তত সাজিয়ে দিতে দে, আর ঠাম্মার গয়না কিছু নে। ঠাম্মা বেঁচে থাকতে তোর বিয়েটা হলে তোর বউকেও গা ভর্তি গয়না দিয়ে ঠাম্মা এই বাড়িতে নিয়ে আসতো। মোহর বলল, না, আমরা কোনো কিছুই নেব না। বিতান বলল, আমি তো অবনকে বলেছি। ওরে অবন, দেবী তোর প্রতি প্রসন্ন হয়েছেন, তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস। মোহর বলল, না, আমি আসলে অবনকে চিনি বলেই বলেছি। আমার বলাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। যতটা চিনলে কারোর ওপর অধিকার বোধ জন্মায়, ততটাই অবনকে চেনো তো? তোমার কথা যার কাছে বেদবাক্য, এই বিশ্বাস থেকেই বলছো তো? তাহলে তোমাদের বিয়েটার অন্তত আমাকে সাক্ষী থাকতে দাও। ভয় নেই, আমি বন্ধুত্ব ও মৈত্রীর প্রতীক হিসেবে শুধু তোমাদের সাদা গোলাপে তোড়াই উপহার দেব। মোহরাজ, সত্যি আমি অপরাধ বোধ থেকে মুক্তি পেলাম। স্বয়ং রাধা গোবিন্দ তোমার উপযুক্ত জীবনসঙ্গী অনেক আগেই নির্বাচন করে রেখেছিলেন। এই মিথ্যে বিয়েটা শুধু উপলক্ষ ছিল তোমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য। আমি ও আমার আগাম অভিনন্দন জানালাম। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।